ভোটের দিন ভোটের খবর নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি নিবেদিত ভোটের সকালে। আপনাদের সাথে আছি আমি রাইসুল হক চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, একই সাথে চলছে গণভোট। 2026 সালের এই নির্বাচনটি মূলত দুটি দলের এবং দুটি জোটের মধ্যে মূলত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা জোরালো হয়েছে। একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট এবং তাদের মিত্ররা, অন্যদিকে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোট। এই 2026 সালের নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা 12,77,11,000-এর মতো। আমাদের আজকের ভোটের সকালে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব ভোটের তথ্য এবং সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিরা তুলে ধরবেন ভোটের চিত্র, এবং স্টুডিওতে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে জানবো নির্বাচন নিয়ে নানা বিশ্লেষণ। আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিম, ডিন ব্যবসায় ও অর্থনীতি স্কুল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি নির্বাচন এবং গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফেরার জন্য বহুদিন ধরে একটি অপেক্ষা ছিল। অবশেষে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং হয়তো দিন শেষে ভোট গণনা হবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ হয়তো একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে। গতকাল প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সবাইকে উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন। একই সাথে জয় পরাজয় যাই হোক তা মেনে নেওয়ার জন্য অনুরোধ করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা আমাদের অতিথিদের কাছে একটু আলোচনায় ফিরতে চাই। আমরা বলছি ভোট উৎসব, গণতন্ত্রের এই আমেজ বা এই উৎসবকে আপনারা কেমন অনুভব করছেন? মাসুদ কামাল, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। না, ওটা তো আসলে খুবই প্রত্যাশিত। আমরা তো অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এবং আমাদের প্রচুর, আমি তো মনে করি যে যাদের বয়স এখন 30-32 হয়ে গেছে তাদেরও একটা বিরাট অংশ কিন্তু একটা ভোট দেবে, নির্বিঘ্নে যে নিজের ইচ্ছা মতো একটা ভোট দিতে পারবে, এই প্রত্যাশা কিন্তু তাদেরও ছিল। কারণ তারা তো 15 বছর হয়তো অনেকে ভোটই দিতে পারে নাই। 15 বছর আগে তাদের বয়স হয়তো 17 ছিল অথবা 16 ছিল, তা তখন ভোটারও হয়নি। তো সেই প্রত্যাশা সবার মধ্যে আছে এবং তারা এবার হয়তো ভোটটা দিতে পারবে। কিন্তু এটা নিয়ে আলোচনা গত কয়েকদিন ধরেই হচ্ছে, কেমন হবে ভোটের পরিবেশ সকাল পর্যন্ত হয়তো ভালোই হলো। কিন্তু না, আমি একটা বিষয় একটু হতাশ, এটা কালকে রাত থেকে হতাশ আমি। কাল রাতে বাসায় ফিরে ঘুমানোর আগে আমি একটু সোশ্যাল মিডিয়ায় আমার মোবাইলে দেখছিলাম। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবর আমি দেখলাম, এগুলো দেখে আমার মনটা একটু খারাপই হলো। এটা সত্য মিথ্যা বলতে পারবো না, এগুলো আমি বলবো যে সরকারের উচিত অথবা ইলেকশন কমিশন উচিত এগুলো চেক করা। বিভিন্ন জায়গায় ভিডিও দেখানো হলো যে সন্ধ্যা থেকে নাকি ভোট শুরু হয়ে গেছে এবং তার নিচে তো নানা ধরনের আপনার মন্তব্য, এবং বিভিন্ন এলাকায় দেখানো হচ্ছে কেউ কেউ আহ্বান জানাচ্ছে। দেখলাম কি গাজীপুর 2 আসনে ভোট দেওয়া হচ্ছে প্রকাশ্যে, আপনারা সবাই এখানে চলে আসুন, এই ধরনের আহ্বান। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে বেশ দৌড়াদৌড়ি হচ্ছে ভোট নিয়ে, যে ভোট দিতে যাচ্ছে অনেকে। পিরোজপুরের একটা আসনে দেখলাম যে মোবাইল দেখাচ্ছে যে এটা একটা ভোট কেন্দ্র, এখানে ভেতরে সবাই সিল মারতেছে, আপনারা দেখেন। এখন এগুলো হলো কি, এগুলো এআই দিয়ে ক্রিয়েটেড কিনা অথবা এগুলো আগের কোনো বছরের কিনা, এটা তো আর আমি বলতে পারবো না। আবার একটা দেখলাম যে একটা পোস্টাল ব্যালট, সেটার মধ্যে এটা হলো খুব সম্ভবত আপনার যে ইলেন ভুট্টো ঝালকাঠির একটা আসনের একটা পোস্টাল ব্যালট আমি দেখলাম, সেটার মধ্যে সিরিয়াল নাম্বারও ঠিকঠাক আছে। এখন এটা কি, এটার মধ্যে এক জায়গায় সিল মারা, আবার আরেক জায়গায় টিক চিহ্ন দেওয়া। তো পোস্টাল ব্যালট তো সিল মারা কোনো অপশন নাই, তো টিক চিহ্ন দেবে। তো এটা সিল কেন আসলো? নাকি সিল মারা হলো ধানের দাঁড়িপাল্লায়, আর টিক চিহ্ন দেওয়া হলো আপনার ধানের শীষে। তার এটা হয়তো কেউ একজন বানিয়েছে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এটা কি। কিন্তু আমার তার চেয়ে বড় কথা হলো, এই ব্যালট পেপারটা আগে বাইরে চলে এলো কিভাবে? পোস্টাল ব্যালটের পেপার তো ওই ব্যালট খোলার সময় এটা খোলা হবে, এর আগে তো খোলাও হবে না, গোনাও হবে না। তো এই যে বিষয়গুলো না, এগুলো খুব কনফিউজিং। এবং
এই ধরনের বিভ্রান্তি মানুষকে কিন্তু আসলে হতাশ করে দেয়। আমাদের তো আসলে মনে করেন খুবই খারাপ এগুলো অভিজ্ঞতা কি নিয়ে আমরা আছি। মানে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পারি কিনা? দেখেন, ভোটের ক্ষেত্রে কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়, কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়। কেন নয়? আমি ধরলাম বিচ্ছিন্ন, এটা সব বিচ্ছিন্নই কি আপনি ধরতে পেরেছেন? এমনও তো হয়েছে যে 20 জায়গায় ঘটেছে, এক জায়গাটা ছবি উঠেছে, তখন একটা হলে তো বিচ্ছিন্ন। যদি 20টা হয় তো বাকিগুলো তো আমি জানি না, একটাই আমি পাবো কেন এবং এত তাড়াতাড়ি কেন পাবো? এটা অনেক সময় হয় যে অনিয়ম এটা ঘটেছে 2 দিন পরে জানা গেল, কিন্তু এটা শুরু হওয়ার আগেই কেন হবে? ভোট কেন্দ্রে তো এগুলো কখন যাওয়ার কথা, সেখানে পুলিশ থাকবে না কেন? তাহলে কি আর এই যে নির্বাচন ঘটনা কমিশনের ঘটছে, যে প্রস্তুতি ছিল, আপনার কাছে কি মনে হয় যে সেই প্রস্তুতিতে ঘাটতি অতীতের মতো রয়ে গেছে? দেখেন আমি এখানে একটা কথা বলি, আমি কিন্তু শুরুতেই বলেছি এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এটা যে সত্য এটা তো আমি গ্যারান্টি দিয়ে বলছি না, এটা হয়তো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য কেউ করতে পারে, খুব ইন্টেনশনালি তারা এই তাহলে এই কাজগুলো করতে এই পারে। ধরনের যে গুজব, যদি আমি ধরে নিই যে সত্য বা এটা একটা গুজব, সেক্ষেত্রে গুজব বন্ধের ক্ষেত্রে বা এই ধরনের প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ কে আপনি কিভাবে দেখছেন? আমি সেটাই বলছি যে গুজব পৃথিবীতে থাকবেই, গুজব তো নতুন আবিষ্কার হয় নাই। এটা মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া আসার আগেও গুজব ছিল, গুজব পৃথিবীতে সবসময় ছিল। এখন গুজবের বিপরীতে করণীয়টা কি? করণীয় হলো ওটা যে গুজব সেটা বুঝিয়ে দেওয়া, অথবা এমন কোনো ব্যবস্থা নেওয়া যে যাতে নাকি ওটা দেখে মানুষ ইগনোর করতে পারে। কিন্তু আমি তো ইগনোর করতে পারলাম না, খেয়াল করেন জিনিসটা। তাহলে আমার কথা হলো কি যে এই আসনগুলোতে, এই জায়গাগুলোতে আসলে এরকম ঘটেছে কি ঘটেনি, এই ব্যাপারে ইলেকশন কমিশনকে তাৎক্ষণিকভাবে কিন্তু একটা প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল যে এইগুলো ঠিক না। কারণ এগুলো যখন আমার চোখে আসে তাদের চোখেও আসে। তাদের কি সেরকম সোশ্যাল মিডিয়া বিষয়ক কোনো টিম নাই? কিন্তু থাকা উচিত। কারণ আপনি যখন ইলেকশন করতে নামছেন, ইলেকশন কন্ডাক্ট করবেন, তখন আপনার কাছে তো সব ধরনের প্রস্তুতি থাকতে হবে। সোশ্যাল মিডিয়া যদি প্রভাব বিস্তার করে, তাহলে সেই সোশ্যাল মিডিয়ার বিপরীতে, সোশ্যাল মিডিয়ার সেই মানে আপনার গুজবের বিপরীতে আপনারা কি করছেন? আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের একটা বলেন, আগে থেকে বলতে পারতেন যে সোশ্যাল মিডিয়া আপনারা যা দেখবেন সেই জিনিসটা আমাদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দেন, আমরা চেক করে সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো। তো এটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব। তারা কি সেই কাজটা করেছে? আমার জানা মতো করে নাই। দেখা যাক কি হয়। হ্যাঁ, দেখা যাক কি হয়। ইতিমধ্যেই ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি একটু প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া শুনতে চাই। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আশা করি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা যে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। দর্শক, আপনারা শুনছিলেন ভোট প্রদানের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া। আমরা আবার একটু আলোচনায় ফিরতে চাই। আমরা ওয়ারেসুল করিমের কাছে এবার একটু যেতে চাই। বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন, বিগত কয়েকটি নির্বাচন কমিশন আমাদেরকে অনেকটাই হতাশ করেছে জাতিকে। বিভিন্ন সময় সেই আলোচনা এসেছে। আপনার কাছে জানতে চাই, আজকের এই দিনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে সত্যিকার অর্থে গণতন্ত্রের ধারাতে ফেরাতে হলে নির্বাচন কমিশনের জন্য আসলে প্রধান চ্যালেঞ্জটি আসলে কোন কোন বিষয়গুলো হতে পারে? থ্যাংক ইউ রাইসুল। প্রথমেই স্মরণ করছি যেটা মাসুদ ভাই বললেন, যে অনেক ত্যাগ তিতিক্ষা এবং মির্জা স্যার, আমরা আপনার কাছে আবার একটু ফিরবো। আমরা একটু রংপুরে যেতে চাই। সেখানে জামায়াত ইসলামের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, মিয়া গোলাম পরোয়ার কথা বলছেন। আমরা একটু তার বক্তব্য শুনতে চাই। বিদ্যালয় ভোট কেন্দ্রে কিছুক্ষণ আগে আমি আমার ভোট প্রদান করেছি। অন্তত এই মুহূর্তে আমি ভোট দেওয়া পর্যন্ত সিচুয়েশন যেটা দেখছি,
এই মুহূর্তে আমার ভোট দেওয়া পর্যন্ত যে পরিস্থিতি দেখছি সেটা ইতিবাচক। জনগণের অনেক উৎসব মুখর একটা মানসিকতা সাড়া, তারা আনন্দের সাথে এ পর্যন্ত ভোট কেন্দ্রে আসছেন। এখানে ভোটারদের প্রচুর সমাগম, উপস্থিতি এবং ভোটারদের লম্বা লাইনও আমি দেখতে পেলাম। ভোট গ্রহণে নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তারাও খুব স্বাচ্ছন্দ্যেই ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন বলে আমি দেখতে পেলাম। আমি সারা বাংলাদেশের ভোটার ভাই ও বোনদের কাছে আমি আবেদন জানাবো, এই ভোট হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের সহস্র মানুষের জীবন, 30 থেকে 40 হাজার মানুষের আহত, ক্ষতবিক্ষত, নির্যাতনের চিহ্ন নিয়ে যারা একটা নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর, তাদের স্বপ্ন পূরণের জন্য আজকের এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ। এবং একটা ইনসাফপূর্ণ, মানবিক, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার জন্য 18 কোটি মানুষ কিন্তু দেশের এই রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছিল এবং তারই একটা পরিণত লাভ করবে আজকে ভোট গ্রহণের পর জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সরকার গঠন হবে। বাংলাদেশের মানুষের সে আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট লাঘব করে একটা ইনসাফপূর্ণ সমাজ তারা গঠন করবে। সেই কারণে এই আজকের দিনের নির্বাচনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বলতে যেটা বোঝায়, সেই নির্বাচন হতে গেলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন বাধাহীনভাবে আসবে, আনন্দে ভোট দিয়ে তারা চলে যাবে এবং ভোট কেন্দ্রের কম্পাউন্ডের মধ্যে ইলেকশন কমিশনের যে নিয়ম, সে কোনো রকম ব্যতিক্রম কোনো দল, কোনো প্রার্থীর সঙ্গী সাথীরা যেন না ঘটায়, সেটা আমিও একজন প্রার্থী হিসেবে সকল দেশবাসীর কাছে, ভোটারদের কাছে আমি সেই প্রত্যাশা করি, সেই আহ্বান জানাই। জয় পরাজয় এটা মহান আল্লাহ তাআলার নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো, আমাদের আদর্শ পৌঁছানো, কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই সেটা মানুষকে জানানো। আমরা দীর্ঘদিন ধরে জাতির কাছে সেই মেসেজ পৌঁছাবার চেষ্টা করেছি। এখন পিপল উইল ডিসাইড কে সিদ্ধান্ত নিতে পারবে দেশ চালাবার, সেটা জনগণের রায়ের মধ্য দিয়েই ইনশাআল্লাহ প্রতিফলিত হবে। 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে। আজকে জাতীয় নির্বাচনে একটা ভোট হচ্ছে, আবার গণভোটের ভোট, দুইটা ভোট একই সঙ্গে, দুইটা ব্যালট আমরা পেলাম এবং একই বাক্সে দুটো ব্যালট আমরা ড্রপ করেছি। আমরা ভোটারদেরকে নিয়মকানুন মেনে ভোট কেন্দ্রে চলে যাওয়ার জন্য আহ্বান জানাবো। যে যেখানেই দেশের প্রান্ত থেকে আমাকে আপনারা শুনছেন, আপনারা বিলম্ব না করে ভোট কেন্দ্রে চলে যাবেন এবং খুব পিসফুলি, এখনও আমি তো আমার কেন্দ্রে পরিবেশ দেখতে পাচ্ছি, আপনারা সেভাবেই ভোট প্রদান করবেন। সাংবাদিক বন্ধু যারা এসছেন, গণমাধ্যম কর্মীদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আই অ্যাম ভেরি গ্রেটফুল টু ইউ যে আপনারা খুব ভোরবেলায় আমার নিজের গ্রাম, আমার নিজের জন্মস্থান, যেটা আমার ভোট কেন্দ্র, আমি খুব দুঃখের সাথে স্মরণ করছি, আজকে না করে পারছি না। এটা একটা ইমোশনালের পরিস্থিতিতে আমি 18 সালে আমি এখানে নির্বাচনে প্রার্থী ছিলাম, এই কেন্দ্রে আমি ভোটার ছিলাম, কিন্তু আমাকে ফোনে বলা হয়েছিল যে আপনি ভোট দিতে আসবেন না, আসলে আপনাকে গ্রেফতার করা হবে। ওয়ারিসুল করিম, আপনারা শুনছিলেন গোলাম পরোয়ারের কথা এবং তিনি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের কথা বলেছিলেন এবং অতীতের নির্বাচনের উদাহরণ টেনে বলেছিলেন যে ওনাকে নির্বাচন কেন্দ্রে আসার ক্ষেত্রে, ভোট প্রদানের ক্ষেত্রে এক ধরনের বাধা মুখে পড়তে হয়েছিল, বাধাহীন পরিবেশের কথা বলেছে। নির্বাচন কমিশনের প্রতি এখন পর্যন্ত সকালে যে পরিবেশের কথা উনি বললেন যে এখন পর্যন্ত একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে, সারাদিন এই পরিবেশ আসলে কতটা বিরাজ করতে পারে? উই হোপ সো, কারণ কোটি কোটি ভোটার, বাংলাদেশের টোটাল ভোটার এবার প্রায় 13.5 কোটি, 12.70 কোটি, এবং টোটাল বাংলাদেশের সাইজ তো আর বাড়েনি, তাই না? যেমন 2001-এ ছিল 75 মিলিয়ন বলা হতো, 7.5 কোটি, তারপর হলো 9.30 কোটি 2008-এ। এখন একই ক্যাপাসিটি, সেন্টার কিছু বেড়েছে, 38,000 থেকে ধরুন 42,000 হয়েছে। সো যে বললাম যে টোটাল দ্য ক্যাপাসিটি, একটা দ্য লেন্থ অফ এ ডে, দিনের দৈর্ঘ্যও কিন্তু বাড়েনি, তাই না? সকাল 8টা থেকে দুপুর 4:30, খুবই কম, 8 ঘন্টা 8.5 ঘন্টা। এর মধ্যে হাজার হাজার মানুষের ভোট প্রসেস করা, এবার আবার চ্যালেঞ্জ হচ্ছে যে দুটা ভোট। সো অফকোর্স আমি মানে লজিস্টিক্যাল একটা নাইটমেয়ার মনে করি। 9 লক্ষের উপরে, আগে ছিল এবার 5 লক্ষ মানুষ দরকার হতো, 9 লক্ষের উপরে শুধু বিভিন্ন অফিসিয়ালস, তাই না? রাইট ফ্রম রিটার্নিং অফিসার টু অল দ্য ওয়ে ডাউন টু পোলিং অফিসার, পুলিশ, আনসার, এই বিরাট কর্মযজ্ঞ, এটাকে কয়েক ঘন্টার মধ্যে ওনারা সোফার
মানে ঠিকই মোটামুটি করেছেন, যেমন পোস্টাল ব্যালট অনেক আগেই পাঠিয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ পোস্টাল ব্যালট, এবং কয়েক লক্ষ ফেরতও এসছে। ব্যালট পাঠানোর ব্যাপারে, ছাপার ব্যাপারে মনে হয় না কোনো হিকাপ এখনও দেখা যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যে 42,000 জন কম্পিটেন্ট, দক্ষ, নিরপেক্ষ, মানে ওরকম মেরুদণ্ড আছে এমন সাহসী প্রিজাইডিং অফিসার। কারণ ভোট আলটিমেটলি মানে ইলেকশনস টেক প্লেস অ্যাট দ্য সেন্টার, তাই না? ওই কেন্দ্রে যদি স্বাস্থ্য ভালো থাকে, কেন্দ্রের পরিবেশ যদি মানে কন্ডিউসিভ টু এ ফেয়ার ইলেকশন হয়, তাই না? যেমন মানে নির্ভয় আসার পর সেই উষ্ণতা দেখা, যে তাকে কেউ সন্দেহ করছে না, কেউ তাকে ওই যে চেক আউট করছে না, তাই না? এখন কারণ আপনার চাহনি একটা প্রভাবশালী মানুষের এটা চোখে পড়াও কিন্তু অনেকের জন্য এটা একটা মানে বেয়াদবি, যে তুই কেন ভোট দিতে এসছিস, আমরা তো জানি কার জন্য এসছিস। তো এই যে মানে আমাদের এই সোশ্যাল ইন্টিমিডেশন, বাংলাদেশে তো সবাই সবাইকে চেনে, আর একটা সেন্টারে তো মোটামুটি চেনারই কথা। আমি একটা ব্যাপারের সন্দিহান যে 4:30টার মধ্যে এই হাজার হাজার ব্যালট, হাজার হাজার ভোটারকে প্রসেস করা সম্ভব হবে কিনা, এবং সম্ভব না হলে ডাজ আওয়ার ল পারমিট যে যতক্ষণ প্রয়োজন মানুষ যতক্ষণ লাইনে থাকে, যেমন আমি আপনার 1994 সালে, আপনি হয়তো খুবই তরুণ, 94 সালে যখন গণতন্ত্র এরকম দীর্ঘ 300 বা 350 বছর পর সাউথ আফ্রিকার মানুষ যখন গণতন্ত্রের স্বাদ পেল, সেখানে কিন্তু রাত 10টা-11টায় ভোটার লাইন ছিল। আমেরিকায় হরহামেশা এটা হয়, ইভেন বরফের ভিতর রাত 10টা ব্যালট শেষ হয়ে যাচ্ছে, আরেক জায়গা থেকে আসছে। আমরা কেন পারবো না? আমরা কথায় কথায় উন্নত বিশ্বের উদাহরণ দেই, উন্নত বিশ্বে যাই আমরা ভ্রমণ করতে, কিন্তু দুঃখজনক যে আমরা ভালো জিনিসগুলো পিক আপ করি না, তাই না? যেমন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে আপনি যদি সেখানে পানশালায় কী হয়, সেখানে বারে কী হয়, সেখানে মানে সেখানকার বিচে আপনি কি দেখতে পান, এগুলো না নিয়ে এসে সেখানকার যে মূল্যবোধ, এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, যে নাগরিকের যে পাওয়ার, যে নাগরিক যতক্ষণ আছে এটা ইটস মাই ডিউটি তাকে, কারণ লাইনে অনেক লাইন লম্বা ছিল, আমরা তা ম্যানেজ করতে পারি না, এটা তো আমাদের ফল্ট। একটা মানুষ যদি 4:30টায়, কারণ ওই যে বললাম যে অবশ্য আমাদের মানে দিনের দৈর্ঘ্য কম, আই আন্ডারস্ট্যান্ড দেয়ার লিমিটেশনস, যে সন্ধ্যা হয়ে যায়, বাংলাদেশে বিদ্যুৎ নেই, আর রাত 10টা পর্যন্ত যদি আপনি ভোট গ্রহণ করেন, অনেক এলাকায় ওই ব্যালটটা আপনি কোথাও আনতে পারবেন না, কারণ এরপরে গণনা শুরু হবে। সেখানে বাংলাদেশের নারী, মানে শিশু, বাংলাদেশের ইভেন শারীরিকভাবে যারা দুর্বল, এরা তো নিরাপদ না, মানে সন্ধ্যার পর যে কেউ নিজের বাড়িতেই মানে একটা ভীতিকর পরিস্থিতিতে পড়তে পারে। সো এটা আমাদের মানে ওই যে বললাম একটা ওয়ে আছে যে বুথের সংখ্যা বাড়ানো বা অফিসারের সংখ্যা, যে সেটা করা যেতে পারে। আমাদের তো স্কুল আছে, এবং সেখানে ওনাদেরকে মানে অ্যাটলিস্ট অ্যাসিওর করা। আর আই থিঙ্ক ভবিষ্যতে যেটা করা উচিত হবে ওনাদের, যে পোস্টাল ব্যালটকে আরও গতিশীল করা। যেমন আমেরিকায় কিন্তু দেখেছি যে অর্ধেক এর বেশি ভোট আগে কাস্ট হয়ে যায়, তাই না? ওয়াইসুল করিম এই মুহূর্তে জামায়াতের আমির গণমাধ্যমের সাথে কথা বলছে, আমরা একটু সরাসরি তার বক্তব্যে যেতে চাই। গঠনের ব্যাপারে আশাবাদী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছিলেন। আমরা একটু মাসুদ কামালের কাছে ফিরে আসতে চাই। গণমাধ্যমের নিরপেক্ষতার কথা বলা হচ্ছিল, এবারের নির্বাচনে গণমাধ্যম আসলে কতটা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করছে আপনার কাছে সাংবাদিক হিসেবে আপনি কেমন দেখছেন? মানে যদি রাজনৈতিক দলগুলোর জন্য নিরপেক্ষতার কথা বলা হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের এই গণমাধ্যমগুলো রাজনৈতিক কোনো দলের প্রতি কোনো বিশেষ পক্ষপাতিত্ব দেখিয়েছে এরকম আমার কাছে মনে হয় না। সবাই যে যা বলেছেন সেই কথাগুলো তারা তুলে ধরেছেন, এবং আমার কাছে আমি এটাকে মানে গ্রহণযোগ্য মনে করব। এবং আমি এমন কোনো মিডিয়ার ব্যাপারে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কোনো অভিযোগ আমি এখনও আমার চোখে পড়েনি যে বিএনপি অথবা জামাতরা যে বলবে যে ওই মিডিয়াটা আমার প্রতি
মানে আপনার আমার কথাবার্তাগুলি বিকৃত করে ছাপিয়েছে অথবা প্রচার করেছে, অথবা তারা বিশেষ একটা দলের প্রতি পক্ষপাত দুষ্ট, এই ধরনের অভিযোগ কিন্তু আমি শুনি। আমরা জানি যে মানে একটা পত্রিকা, একাধিক পত্রিকা আছে যা নাকি বিশেষ কোনো দলের পত্রিকা, যেমন দিনকাল নামক একটা পত্রিকা আছে, এটা তো তারেক রহমান সাহেবের পত্রিকা, আগে উনি প্রকাশকও ছিলেন, এখন কি আছে আমি জানি না। এখন আছে দিনকাল? এখন দিনকাল আছে, দিনকাল আছে, দিনকাল এখনো আছে। তো ওটা তো বিএনপির পত্রিকা। তো ওই পত্রিকার ব্যাপারে জামাতকে কোনো লিডারকে আমি বলতে শুনি নাই এই যে দিনকাল আমাদের কত তথ্য বিকৃতি করেছে, অথবা বিপরীত দিকে নয়া দিগন্ত, এটা তো জামাতে ইসলাম, নয়া দিগন্ত, আপনার সংগ্রাম, এগুলি তো জামাতের পত্রিকা। আমি বিএনপির কোনো লিডারকেও বলতে শুনি নাই যে নয়া দিগন্ত এবং সংগ্রাম আমাদের কথাবার্তাকে বিকৃত করেছে অথবা পক্ষপাতদুষ্টভাবে তারা আচরণ করেছে, আমি শুনি না এরকম। কিন্তু সেই সমস্ত কারণে আমার মনে হয় যে মিডিয়াগুলো মানে এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে তারা কোনো মানে করে নাই, পার্সিয়ালিটি করে নাই। ভালোই, মিডিয়াগুলোর অভিযোগ হয়তো করা যাবে না, বরঞ্চ আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে মিডিয়াগুলো নির্বাচন নিয়ে একটু বেশি কভারেজ দিচ্ছে। এটা আমার কাছে, যদিও নির্বাচনটা আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, মিডিয়াগুলো যেমন ধরেন নির্বাচনের বাইরেও তো মানুষের জীবনযাপন আছে, আজকে ভোট দিবে, ভোট দিচ্ছে, এখন এর মানে কি গতকালকে বাজার করতে হয় নাই? হয়েছে তো, অবশ্যই হয়েছে। তো গতকালকে বাজার নিয়ে যেরকম মানুষের মানে ওটা তাদের ডেইলি লাইফ। আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে নির্বাচনের তোড়ে ওই ডেইলি লাইফগুলো মানে অনেক সময় মিডিয়া থেকে হারিয়ে গেছে। তো এটাও হতে পারে, এটা নিয়ে আমি খুব একটা উদ্বিগ্ন না এই কারণে যে নির্বাচনটা এত বছর পরে হচ্ছে, মানে প্রকৃত নির্বাচন বলতে যা বোঝায়, আমি তো 14, 18, 24 কি নির্বাচন বলা আমাদের ঠিক হবে না, কারণ সংখ্যার প্রয়োজনে বলতে হয়। যে ত্রয়োদশ যদি আমি এটাকে বলি তাহলে তো ওইগুলিকে মেনেই বললাম, নাহলে তো এটা ত্রয়োদশ হয় না। তো সংখ্যার জন্য বলতে হয়, কিন্তু নির্বাচনের যেটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার তো ওই নির্বাচন তিনটাতে ছিল না। সেই হিসেবে অনেক দিন পরে নির্বাচন একটু উৎসাহ থাকাটাও অস্বাভাবিক কিছু না। তো ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। মিডিয়াগুলোর ভূমিকা অন্য দিক দিয়ে কিছু খারাপ ছিল, যেমন তারা এই সরকারের সমালোচনা করতে খুবই দ্বিধাবোধ করতো, সবগুলি মিডিয়া, এটা আমি দেখেছি যে এই যে সরকার ছিল শেষ পর্যন্ত তাদের যে নানা ধরনের কর্মকাণ্ড এবং যে কর্মকাণ্ডগুলো আমাদের মানে বর্তমান এবং আগামী দিনগুলিকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। দেখেন এই নির্বাচনের পরেও কিন্তু একটা সরকার আসবে, নতুন যে সরকার আসবে তাদের তো দেশটা চালাতে হবে ভাই, এবং দেশটা চালানোর লক্ষ্য তাদের মূল লক্ষ্য, অন্য কিছু তো না। আমরা কিন্তু বিগত সময় বা বিগত নির্বাচনগুলো তো দেখেছি বেশ কয়েকটি মিডিয়া কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে বা নিউজের ফ্রেমিং বা এজেন্ডাটা এমনভাবে সেট করেছে যে মনে হয়েছিল যে অমুক রাজনৈতিক দলের পারপাস তারা সার্ভ করছে। বাট এবারের নির্বাচনে আসলে আমরা প্রেক্ষাপটের জায়গাটা হয়তো কিছুটা পরিবর্তন দেখছি। এই পরিবর্তনের কারণটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা হলো কি জানেন, মানে না মানে বিশেষ দলকে হেয় প্রতিপন্ন করে দেখানো, ছোট করানো, এগুলো হয় কখন? মানে আমাদের দেশের মিডিয়াগুলো সম্পর্কে আমি যে আমার যে অবজারভেশন, আমি তো নিজে দীর্ঘদিন মিডিয়ায় ছিলাম, এটা ডিপেন্ড করে সরকারের আচরণের উপর। মানে একটা তো মানে আপনার গভর্নমেন্ট থাকে, ইনকামবেন্ট একটা গভর্নমেন্ট থাকে, তো যারা নাকি মনে করেন আগের থেকে সরকারি ছিল, তো তাদের প্রভাবটা কিন্তু মিডিয়ার উপর থাকে। তো যে কারণে আমাদের এই দেশে যেমন এর আগে যে তিনটা আমরা যে কথাগুলি বলি, আমরা গত তিনটা যে নির্বাচন হয়েছিল, 3 সময় তো শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, তো তাদেরকে চটাবে এরকম সাহসকার আছে। আমাদের যতগুলি দেশে যতগুলি মিডিয়া আছে, প্রত্যেকটা মিডিয়ার মালিকের কিন্তু আলাদা ব্যবসা আছে, তারা কোনো না কোনো ব্যবসা আছে, সেই ব্যবসার পাশাপাশি তারা একটা মিডিয়া আছে প্রত্যেকের। আপনি হাতে গুনে আপনাদের থেকে শুরু করেন, আপনি সবারই কিন্তু আলাদা আলাদা ব্যবসা আছে, এই ব্যবসাগুলির পাশে একটা মিডিয়া আছে। তো বাংলাদেশের অবস্থানটা এমন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান সরকারের সঙ্গে বৈরী মানে একটা এই সম্পর্ক রক্ষা করে তারপরে ব্যবসা করবে, এটা বাংলাদেশে বড় কঠিন রে ভাই। পৃথিবীর সব দেশেই কঠিন, কিন্তু বাংলাদেশে যেখানে একটা প্রতিহিংসাপরায়ণ সরকার যখন নিজেই একটা প্রতিহিংসাপরায়ণ আচরণ করতে থাকে, সেই দেশে এটা আরও কঠিন। তো সেখানে যেমন ধরেন প্রথম আলো আছে, তাদের ওষুধের ব্যবসা আছে, তাদের ফাস্টফুডের ব্যবসা আছে, তাদের ব্যবসা আছে, অনেক ব্যবসা আছে না। এখন তারা পারবে চালাইতে? পারবে না তো। যদি তারা ওরকম বিরোধ দেখে না, তারা মিডিয়াই বন্ধ করে দেবে,
বলবে আমার দরকারই নেই, এটার জন্য ওই ঝামেলা আমি কেন ইনভাইট করব। তো তারপরে তারা টিকা ছিল আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো সরাসরি বলতেন যে 2টা পত্রিকা আমি পড়ি না। এটা কোনো প্রাইম মিনিস্টার বলতে পারে? পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টার, ইদানিং অবশ্য ট্রাম্প বলে, আপনার সিএনএন সম্পর্কে বলে, অনেক কিছু বলে, কিন্তু এটা তো শোভন না কথাটা। উনি বলতেন, কিন্তু প্রকাশ্যে বলতেন। এবং ওনার যে প্রেস কনফারেন্স হতো, ওনার যে অনুষ্ঠান হতো, সেখানে তো ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকাগুলো সাংবাদিক ঢুকতেই পারতো না, ওদের ঢুকাই নিষেধ। কয়েকটা পত্রিকা তো নিষিদ্ধই করে দিয়েছে। হ্যাঁ, তো তারপরে তারা তো করছে। কিন্তু এই এখন কি হয়েছে, এখন তো আপনার পুরো সরকার তো কোনো প্রভাব দিচ্ছে না। সরকারের কাছে তো সবাই মানে অ্যাপারেন্টলি আমার তো তাই মনে হচ্ছে, তারা বিএনপি অথবা জামাত অথবা অন্য কোনো দলকে, তাদের একটু দুর্বলতা হয়তো প্রকাশ পায় মাঝে মাঝে এনসিপির প্রতি, আর কারো প্রতি তো না। কিন্তু সেটাও যে মিডিয়াতে প্রকাশিত হচ্ছে, প্রভাব বিস্তার করতে পারছে, এটা আমার কাছে মনে হয় না, যে কারণে ভালো চলছে। সরকারের চাপ না থাকলে আসলে গণমাধ্যম নিরপেক্ষভাবে হচ্ছে কাজ করার সুযোগটি হচ্ছে তৈরি করতে পারে। রাইট। আমরা একটু ওয়ারিসুল করিমের কাছে আবার একটু ফিরতে চাই। মাসুদ কামাল বলছিলেন রাজনৈতিক দলগুলোর, আমরা সাধারণত যে কোনো শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহিংসতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, নানা কেন্দ্রিক সংঘর্ষ কিংবা নানা রকম তর্ক বিতর্ক থাকেই নির্বাচন, কিন্তু রাজনৈতিক দলগুলোর সহিংসতা এবারের নির্বাচনে আপনি কেমন দেখলেন? এবারে গত রাতে কয়েকটা ঘটনা ঘটেছে, বাট এছাড়া ওই যে আই থিঙ্ক একজন প্রার্থী যেখানে মারা গিয়েছেন, উনি অবশ্য সহিংসতা মারা যান, বাট সেই আই থিঙ্ক ঝিনাইগাতি বা কোন একটা শেরপুর, সো শেরপুরের ওই ঘটনাটা ন্যাক্কারজনক ছিল, এবং সেটার ব্যাপারে তো এখনও কোনো বিচার বা মানে কার্যক্রম হয় নাই। মানে গড ফরবিডস, আমরা আশা করছি যে আজকে শান্তিপূর্ণ হবে। বাংলাদেশের দেখুন, মানে সরকার বা যেহেতু এখানে আমাদের যে ব্রিটিশ স্টাইলের সরকার, মানে এক্সিকিউটিভ, তো নির্বাচনের সময় তো আগের সরকারই থেকে যায়। নির্বাচনের সরকার পরিবর্তন হলেও ওই সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, আপনি যদি একবার একজন এসপি হিসাবে জয়েন করেন, আপনি তো সেখানে রিটায়ার করবেন, আপনার সেই অধিকার আছে। তো এই কারণে ইট ইজ মানে ইজি যে আগে একটা সেট আপ করে যাওয়া। যেমন বিচার বিভাগ, আপনি 5 বছর সময় পেলে বিচার বিভাগ অনেক, যেটা আওয়ামী লীগ এবং বিএনপি ঠিকমতো করতে পারে নাই, 10 বছর বিভিন্ন সময় ক্ষমতা এসছে। বাট আওয়ামী লীগ কিন্তু বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ কবজা নিয়েছিল, মিডিয়াকে কবজা নিয়েছিল, পুলিশ, আর্মিকেও নিয়েছে আমি বলবো, র্যাব, এনিওয়ে মোট কথা মানে আমাদের সোসাইটি তো একটা অলমোস্ট মনোলিথিক সোসাইটি দাঁড়িয়ে গিয়েছিল, এবং আমরা তো গিভ আপ করেছি যে ভোট এবং ভোট দেওয়ার প্রয়োজন হবে না। এবং কিছু কিছু মানুষ ধরে নিয়েছে যে জনগণ এর কাজ হলো তার টু মাইন্ড দেয়ার ওন বিজনেস, আপনি অফিসে যাবেন। সো সরকারের ভূমিকা বা সহিংসতা, সরকারের ভূমিকা নিয়ে আপনার কাছ থেকে শুনবো। এই মুহূর্তে আমরা একটু ঠাকুরগাঁয়ে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। রেজা, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। করছে ঠাকুরগাঁয়ের আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এখন পর্যন্ত যে ভোটারের উপস্থিতি সেটি সকাল 7:30টার আগে থেকে ভোটাররা আসতে শুরু করেছেন, এবং এখন পর্যন্ত এই এলাকার বা এই কেন্দ্রের যে 4000 প্রায় ভোটার রয়েছেন সেই ভোটাররা আসতে শুরু করেছেন এবং লাইনে দাঁড়াচ্ছেন অনেকেই। এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি আমরা যেটি লক্ষ্য করছি, শান্তিপ্রিয়ভাবেই এলাকাবাসী যারা রয়েছেন তারা ভোট দিচ্ছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা টহল দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সামরিক বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা পেট্রোল টিম হিসেবে শহরব্যাপী তারা নিরাপত্তা দেওয়ার জন্য তারা তদারকি করছেন বা টহল দিচ্ছেন, এবং প্রত্যেকটি কেন্দ্রের সামনে দিয়ে বা প্রত্যেকটি কেন্দ্রকে কাভার করে তারা এগোচ্ছেন বিভিন্ন এলাকায়। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে সকাল 7:35 ভোট কেন্দ্রে প্রবেশ করেন ঠাকুরগাঁও সরকারি বালিকা
বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার পরিবারের সদস্যরা তারা সেখানে ভোট প্রদান করেন এবং আজকে সারাদিনের ভোট শান্তিপ্রিয়ভাবে এবং সুষ্ঠু পরিবেশে হবে এমন প্রত্যাশা তারা ব্যক্ত করেন এবং এরপরে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঠিক কিছুক্ষণ আগেই যে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন তিনি ভোট দিয়েছেন এবং তিনিও একই প্রত্যাশা করেছেন যে আজকের দিনের যে ভোট গ্রহণের প্রক্রিয়া এবং সেটি যারা ভোটার রয়েছেন তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই দীর্ঘদিন পর তারা ভোট দিতে পারছেন এবং এই ভোটটা তারা আনন্দের সাথেই দিবেন এবং একটি দর্শক, ঠাকুরগাঁ থেকে আমাদের সহকর্মী ইফতেখার রেজা জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের সার্বিক চিত্র এবং তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে, ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং ঠাকুরগাঁয়ে যারা প্রার্থী রয়েছেন অনেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পরিবার সহ সেখানে ভোট দিয়েছেন। জামায়াতের প্রার্থীরা সেখানে ভোট দিয়েছেন। ইফতেখার রেজা আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন, আমরা একটু তার কাছে আবারও ফিরে যেতে চাই। দেখে মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুবই ভালোই মনে হচ্ছে আমার কাছে। এবং আজকের যে ভোটের যে উপস্থিতি এটি বেলা বাড়ার সাথে বাড়বে কিনা এমন কি আশা করছেন কিনা? আসলে আমাদের এখানে যদি আমি বলি যে মানুষজন খুবই এক্সাইটেড থাকে ভোট দেওয়ার জন্য। যে কোনো নির্বাচনের ক্ষেত্রে যদি আমি বলি যে আমাদের এই হাজীপাড়া এলাকাটা সেটা ধরেন যে সবাই ভোট দেওয়ার জন্য খুবই উৎসুক থাকে। তো দেখা যায় যে আর্লি আওয়ারেই সকলে ভোট দিয়ে চলে যায়, আর আমিও এই জন্য আর্লি আওয়ারে আসছি। তো এখন হয়তো জনসংখ্যাটা কম দেখা যাচ্ছে, কারণ হয়তো সকালবেলায় অনেকে ভোট দিয়ে চলে গেছে, আবার এই সংখ্যা বাড়তেও পারে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের যে উপস্থিতি সেই ভোটারের উপস্থিতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঠাকুরগাঁয়ে মূলত 3টি আসন, ঠাকুরগাঁও 1, ঠাকুরগাঁও 2 এবং ঠাকুরগাঁও 3 এবং ঠাকুরগাঁও 1-এ রয়েছে 185টি ভোট কেন্দ্র এবং দর্শক, ইফতেখার রেজা কথা বলছিলেন এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার সার্বিক নির্বাচনের পরিস্থিতি এবং যেটা বলছিল যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়ার কথা বলেছেন। ওয়ারিসুল করিম, আপনার সাথে আলোচনায় ছিলাম, আপনি শুনছিলেন যে ইফতেখার রেজা বলছিল যে ভোটার উপস্থিতির কথা বলছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর টহলের কথা বলছিলেন, প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলছেন। একটা চমৎকার পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, ভালোই তো লাগছে। এটা কি রাজনৈতিক সহনশীলতার এক ধরনের প্রতিফলন কিনা আপনার কাছে? যে আলোচনায় ছিলাম সেখানে ফিরতে চাই। দেখুন, আমাদের বর্তমানে যে সিস্টেমে বাংলাদেশের সরকার বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়, এই যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সর্বোচ্চ ভোট যিনি পাবেন তিনি নির্বাচিত হবেন, এই পদ্ধতিতে আলটিমেটলি যদি দীর্ঘদিন, এর পদ্ধতি ওভারঅল খারাপ না যদি আপনি দীর্ঘদিন এটা প্র্যাকটিস করতে পারেন, কারণ দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে আলটিমেটলি একটা 2 পার্টি সিস্টেম ডেভেলপ করে। এবং ভারতে দেখুন কংগ্রেস, বিজেপি, ইভেন ভারতে অনেক অঞ্চলে, অনেক রাজ্যে কিন্তু এর বাইরে থার্ড পার্টি মাঝে মাঝে আসে, যেমন আম আদমি পার্টি এসেছিল, এর আগে অন্ধ্রপ্রদেশে অন্য ছিল, কিন্তু সেখানেও কিন্তু ওই যে 2 পার্টি, কোনো একজনকে সরিয়ে দিয়ে একজন সেকেন্ড হয়। এই যে ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে আমরা 91-এ ফর দ্য ফার্স্ট টাইম, এর আগে বিএনপি, আওয়ামী লীগ, এর আগে মুসলিম লীগ এবং আওয়ামী লীগ। সো আমার মনে হয় এবার একটা সংশয় ছিল যে আওয়ামী লীগ ভোটের মাঠে অনুপস্থিত থাকার কারণে হয়তো বিএনপি উইল হ্যাভ এ বিগ মার্জিন, লাইক বিএনপি ধরুন এক ধরনের যুদ্ধটা, নির্বাচনের যুদ্ধ অসম থেকে এখন এই যে 11 দলীয় জোট বা তাদের সমর্থন দেখা যাচ্ছে আস্তে আস্তে যথেষ্ট পিক আপ করেছে এবং এক পর্যায়ে তারা এখন সমানে সমান। এটা ইভেন সোকল দেশি বিদেশি পক্ষের বিপক্ষের ইভেন বৈরী মিডিয়া তারাও বলছে যে দুই জোটই সমানে সমানে আসছে। এটা একটা বড় কারণ। তাহলে সহিংসতা হয়তো কমে আসার কথা, যে ইলেকশনের ইন্টেন্সিটি যদি বাড়ে তাহলে ভোটার পার্টিসিপেশন বাড়ে, তাই না? বাট এটা আবার একই সাথে ভয়ের কারণ একটা আপনার অপোনেন্ট যদি খুবই দুর্বল হয় তখন আপনি তাকে মারধর করতে যাবেন না। এটা কিন্তু মারধরের আক্রমণের একটা সাইকোলজি, ইউ হ্যাভ টু গো বিহাইন্ড। আপনি কেন একজনকে আক্রমণ করবেন? যেমন ধরুন আমরা অনেকগুলো অ্যানিমাল, সাপের সম্বন্ধে বলি যে সাপকে যদি আপনি ডিস্টার্ব না করেন, সে যদি থ্রেটেন্ড ফিল না করে, একটা মুরগি, একটা বিড়াল, সে যদি থ্রেটেন্ড ফিল না করে তাহলে সে আপনাকে আক্রমণ করবে না। তো তেমনি
গতকাল রাতের অনেকগুলো আক্রমণ দেখে আমি আমাদের বাসায় মানে বলা বলি করছিলেন আমার স্ত্রী যে মানে তার মন খারাপ যে যে পুরো মিডিয়া ইয়ের পক্ষে মানে পুরো মিডিয়াটায় ধানের শীষের পক্ষে বা এবং সব জায়গায় বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমি বললাম যে ইট শোজ যে দাঁড়িপাল্লা বোধ জয়ের সম্ভাবনা বেশি, জয়ের সম্ভাবনা হয়তো মানে উঠে আসাতেই তারা আক্রমণের শিকার হচ্ছে। এখন আমরা 91 থেকে যে বললাম যে যে টু পার্টি সিস্টেমে এসেছি, এটার একটা প্রমাণ হবে যে দুইটা বড় পার্টি মিলে কত ভোট পায়। আমি সর্বশেষ দেখেছি 2001-এ বা 2008-এও দুজন মিলে কিন্তু প্রায় 80-র উপরে 80% উপরে তাদের ভোট মানে এই দুজন মিলে পেয়েছে। এবার হয়তো আশা করি মনে হচ্ছে তাই হবে। সো সহিংসতা এখনও হয় নাই, কিন্তু সহিংসতা আমার মনে হয় এবার হতে পারে, কারণ ওই যে বললাম দুজনের সমানে সমান। সো একজন মনে করছে যে আমি যদি 3টা সেন্টারও দখল করতে পারি, তাই না, 3টা সেন্টার দখল করতে পারলে, কারণ আমার অল্প 5000 ভোটে কেউ হারতে চায় না, 100-200 ভোটে কেউ হারতে চায় না, সেই জন্য দখল। যদি আপনি জানতেন যে আপনার মার্জিন খুব বড়, যে আমি তো এখানে এমনিতেই আম কমফোর্টেবল, তো আপনি কেন আক্রমণ করবেন, তাই না? সো আক্রমণ প্রতি আক্রমণ এবং আক্রমণের লক্ষ্যবস্তু বেশিরভাগ জায়গাতেই, কারণ এবার কিন্তু দেখুন যদিও একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, কিন্তু আমেরিকার ভাষায় যেটাকে প্রিজাম্পটিভ উইনার বলে, সবাই কিন্তু সরকারি দল হিসাবে বিএনপিকে ধরে নিচ্ছে, যে বিএনপি চেয়ারপারসন যেভাবে মানে এয়ারপোর্টে নামার পর থেকে যেই মানে অফকোর্স ওনার নিরাপত্তা খুব জরুরি, কিন্তু সব কিছুতে যে প্রোটোকল সরকার ইভেন আই থিঙ্ক খুব বড় মানে সরকারি কর্মকর্তা ডিজিএফআই বা মানে কার প্রধানও গিয়ে কিন্তু ওই অফিসে গিয়ে দেখা করেছে সরকারি প্রোটোকলে। এটা যে একটা রাষ্ট্র মানে আপনি অন ডিউটি থেকে এই জিনিসগুলো শো করে যে তারা ধরে নিয়েছে, এবং সচিবালয় বা রিটার্নিং অফিসাররা, যে বিএনপি ক্ষমতা আসছে বা বিএনপি জোট, এবং বিএনপি জোট ক্ষমতা আসছে মনে করাতে অন্য দলগুলো হয়ে গেছে বিরোধী দল। যদি আমাদের এই মুহূর্তে কোনো বিরোধী দল, কোনো সরকারি দল নেই, কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দলও কিন্তু হ্যাঁ, তাতে কি আছে, তাতে কি আছে? আপনি সরকারকে এখানে নির্বাচন কমিশনকে বুঝতে হবে যে বিএনপি একজন ক্লায়েন্ট, আমার একদম ক্ষুদ্র একজন স্বতন্ত্র প্রার্থীও তারও মানে লেভেল প্লেয়িং ফিল্ড। আমি বলছি সরকারি কর্মকর্তাদের, মানে আমাদের জনগণের ভোটারদের অ্যাটেনশন এটা অন্য জিনিস। আপনি যদি বৃহৎ রাজনৈতিক দল বা যে সরকারে আছে মন্ত্রী থাকবে তাকে সমীহ করেন বেশি, তাহলে তো আপনি জনগণের টাকায়, কিন্তু মনে রাখবেন আপনার কিন্তু বেতন, আপনার গাড়ি, আপনার ডিসি সাহেবের অফিস, এই যে সমস্ত 9 লক্ষ কর্মকর্তাকে আমরা যে পালছি আজকে, তাদের পে করছি, এটা কিন্তু আপনার টাকা, তাই না? আমরা যে সয়াবিন তেল কিনতে গেলে যে ভিএটির যে 184 টাকার মধ্যে আপনি প্রায় 30-40 টাকা আপনি ভ্যাট দিচ্ছেন, ওই টাকাটা কিন্তু ওখানে যায়। আপনি ডিম কিনতে গেলে যে ভ্যাট দিচ্ছেন ওটা ওখানে যায়। সো এটা মিডিয়ার একটা আপনি যে বলেছেন না, এটা আপনারা কখনোই আমি মনে করি আপনারা এই মানে ভ্রুক্ষেপ করবেন না কে বড় কে ছোট। অ্যাটলিস্ট মানে খেলতেন আমার আপনি রেফারিং করছেন, তাই না? ইটস আপ টু দ্য ফ্যান্স। আমরা একটু মাসুদ কামালের কাছে ফিরে আসতে চাই। ওয়ারেসুল করিম বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ডের কথা, সরকারের দিকে আঙুল তুলেছেন, পাশাপাশি বেশ কিছু অভিযোগের কথাও বলেছেন। আমরা আপনার মতামত জানতে চাই। দেখেন, লেভেল প্লেইং ফিল্ডটা না, এটা খুবই একটা আপেক্ষিক কথা। আপেক্ষিক কথা কীরকমভাবে, ধরেন আমি আজকে হাতে ধরেন এই পত্রিকাটাই নিলাম, 50টা রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এই পত্রিকার ফ্রন্ট পেজে কি 50টা দলের ছবি আছে? মাত্র 2টা দলের ছবি আছে। এখানে তারেক রহমানের ছবি আছে, এখানে ডাক্তার শফিকুর রহমানের ছবি আছে। তাহলে আমি কি বলতে পারবো, বলা তো উচিত যে 48টা দলের প্রতি একটা অবিচার করা হয়েছে। 48টা দলকে তো এই পত্রিকা সমান গুরুত্ব দেয়নি, 2টাকে দিয়েছে। আবার এটাই যান, এখানেও দেখবেন আরেকটা পত্রিকা, এখানেও তারেক রহমান শফিকুর রহমান। আবার আপনি এটাই যান, যেটাই যাবেন সমস্ত পত্রিকাতে একই ঘটনা। এখানে যাবেন ফ্রন্ট পেজে প্রথম আলোতে, এর উপরে তারেক রহমান, নিচে শফিকুর রহমান। এখন যদি আমি বলি যে 48 দল তো দিলই, এখানে আবার তারেক রহমানকে উপরে দিল কেন? লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এখানে হলো না, ঠিক কিনা? তো এখন এভাবে কিন্তু আমরা আলোচনা করতে পারি। কিন্তু আবার দেখেন, যখন আমি ব্যালট পেপারটা হাতে পাচ্ছি, মানে এইটুকু দেখে আমি এটুকু বুঝলাম যে ধানের শীষ এবং আপনার দাঁড়িপাল্লা, এই দুইটাই হচ্ছে আমাদের এখানকার প্রধান প্রতিদ্বন্দ্বী, এবং দুটো জোটের কিন্তু আচ্ছা, এটা আমি বললাম কিসের উপর ভিত্তি করে? ভিত্তিটা কি? কোনো মানে আপনার স্বীকৃত কোনো ভিত্তি আছে? নাই তো। এটা হলো আমার একটা ধারণা থেকে করছি আমি কাজটা, এবং এই ধারণা থেকে করাতে যারা নাকি ধরুন ট্রাক অথবা কলি যেটা আছে, ওদের নাম তো এখানে, ওদের সিরিয়াল তো এখানে নাই। তো ওরা কি আপনাকে প্রতিবাদ করছে, ভাই এটা আমাকে দিলেন না কেন? করে নাই, কিন্তু ওরাও ধরে নিয়েছে।
যে প্রথম দুইয়ে আমরা নাই, ফাইটটা ওদের মধ্যে হবে। তো এইগুলি একটা পারসেপশন। আবার দেখেন এই পারসেপশনের উপর ভিত্তি করে পত্রিকা প্রকাশিত হচ্ছে, মিডিয়া হচ্ছে, আপনি আলাপ করছি। এই দেখেন আপনি এখানে দেখাচ্ছেন, কিন্তু আপনি শফিকুর রহমান এটা দেখাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা দেখাচ্ছেন, গোলাম পারোয়ার দেখাচ্ছেন, হ্যাঁ, কিন্তু ছোট ছোট দলগুলির লিডারদেরকে দেখাচ্ছেন, দেখাবেন না। আপনার তো সময় তো নেই ভাই। আপনার 48 দলকে 48 দলের সভাপতিকে দেখাতে গেলে, এই যেমন আমি যেখানে বসে আছি এইখানেও কিন্তু একটা দলের সভাপতি ক্যান্ডিডেট আছে, সেটাকে মোহাম্মদ তারেক রহমান, প্রজাপতি মার্কা আম জনতা দল। তো তার পেছনে কি আপনাকে লোক লাগাই রাখছেন যে ওনাকে ধরেন? লাগান নাই। বরঞ্চ তারেক রহমান ঘরের থেকে যখন বেরোবে তখন থেকে নিউজ শুরু হবে। তো শফিকুর রহমান যখন যেখানে যাবে নিউজ শুরু হবে। কিন্তু মানুষের এবং ভোটারদের একটা আগ্রহ আছে হ্যাঁ, তাদের। আপনি পারসেপশন অনুযায়ী কিন্তু চলতেছেন। কিন্তু নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশনকে পারসেপশন অনুযায়ী চলতে পারবে না। নির্বাচন কমিশন কি বলতে পারবে যে ব্যালট পেপারের মধ্যে আপনার ধানের শীষ এবং পাল্লার ছবিটাকে একটু বড় করে দাও? এবং পোস্টাল ব্যালটও কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিন্তু একটা অভিযোগ করা হয়েছে তাদের প্রতীক। ওটা ব্যালটের, ওটা পোস্টাল ব্যালট, ওটা ক্রম নিয়ে আলোচনা একটা আছে, ওটা একটা বড় বিতর্ক। কিন্তু আমি বলছি যে নর্মাল যে ব্যালট পেপার, সেখানে তো ওই প্রার্থীর নামের যে মানে আপনার বর্ণক্রমিক যেটা আছে সে অনুযায়ী কিন্তু হচ্ছে। ওখানে কিন্তু বিশেষ দুই দলকে কিন্তু আবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। মানে দাঁড়িপাল্লা এবং ধানের শীষকে কি বড় করে দেখানো হচ্ছে ওখানে? তা তো হবে না। ওখানে এর সঙ্গে প্রজাপতি একই মাপের থাকবে, একই মাপের, একই ধরনের। তো ওটা যেহেতু সরকারের কাছে সরকার এরকম করছে, এটা যেহেতু মানে আপনার প্রাইভেট প্রতিষ্ঠান, তারা তাদের ব্যবসায়িক স্বার্থে একভাবে করছে, তো লেভেল প্লেইং ফিল্ড এইবার অন্তত পক্ষে আমার কাছে যেটা মনে হচ্ছে, যদিও বিএনপি জামাতের বিরুদ্ধে অভিযোগ করছে, জামাত বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, এই অভিযোগ চলতে থাকবে, অনন্তকাল চলবে এই অভিযোগের শেষ নেই। কিন্তু আমার কাছে মনে হয় এবারের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আপনার লঙ্ঘিত হয়েছে, এরকম ঘটনা বিচ্ছিন্ন দু একটা থাকতে পারে, বা সেটা আমি মনে করি সামগ্রিক বিবেচনায় এটা গ্রহণযোগ্য না, এই অভিযোগ। এটা মাসুদ ভাই বিজ্ঞ এই ব্যাপারে। আমার কথা হচ্ছে যে 151টা দল যদিও পার্টিসিপেট করছেন, কিন্তু মেজর দলগুলো, আপনি 1 নম্বর 2 নম্বর এটা আমরা জানি না কে এখন মানে সবচেয়ে জনপ্রিয়, কিন্তু আমরা এটা তাদের অতীত যদি দেখি, তাই না? যেমন অতীতে যদি আপনি ধানের শীষ দাঁড়িপাল্লা দুটোর মধ্যে দেখেন, যে ধানের শীষের ধারে কাছেও তো দাঁড়িপাল্লা ছিল না, কিন্তু স্টিল অন্যদের চেয়ে এগিয়ে ছিল। এখন নতুন এখানে ইমার্জ করেছে এনসিপির আমরা সাপোর্ট লেভেল জানি না এটা কত, তাই না? যেমন এক সময় ধরুন বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, হওয়ার আগে কি মানে বিএনপি নামে তো দল ছিল না, তাই না? সো তখন আপনি নতুন করে বিএনপি এসেই কিন্তু ক্ষমতায় গেছে এবং পপুলার ছিল। সো এনসিপিও এবার যদি এমন হতে পারতো যে এনসিপি এসে, এখন আমার মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এনসিপির কথা বলছিলেন, আমরা এই ফাঁকে একটু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা একটু তার প্রতিক্রিয়া শুনে আসতে চাই। নাহিদ ইসলামের। পরিবেশেই নির্বিঘ্নে আমি ভোট প্রদান করলাম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশের নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার। আপনারা নাহিদ ইসলামের বক্তব্য শুনছিলেন এবং যেই চেতনার মধ্য দিয়ে এই নির্বাচনটি হচ্ছে সেই চেতনার কথাই তিনি তুলে ধরলেন। সাইফুল ইসলাম আরেকজন প্রার্থী, আমরা এবার একটু তার বক্তব্য শুনে আসতে চাই। সেখানে আমাদের এজেন্টরা ঢুকতে পারেনি এরকম অভিযোগ এসেছে। টিএনটির একটা কেন্দ্রে আমাদের কিছু এজেন্টরা ঢুকতে পারেননি এরকম অভিযোগ আছে। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু বাড়াবাড়ি, কোথাও প্রিজাইডিং অফিসারদের তাদের হয়তো পরিপূর্ণ সহযোগিতা না থাকার জন্য হয়তো এরকমটা হচ্ছে। তো সেগুলো ব্যাপারে আমরা অভিযোগ দিয়েছি। সাধারণভাবে বাইরে পরিস্থিতি মোটামুটি শান্ত বলা চলে, কিন্তু ভেতরটা নিয়ে আমাদের কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। সেটা হয়তো বোঝা যাবে আর একটু কয়েকটা ঘন্টা পার হলে সামগ্রিক মানে অবস্থাটাকে। আর বেশ কিছু কেন্দ্র এখানে ঝুঁকিপূর্ণ। আমরা প্রায় বলতে পারেন
32টা বা 33টা কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে এটাকে আমরা জানিয়েছি, এটা থানাকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং এখানকার যারা উচ্চপদস্থ দায়িত্বে আছেন তাদেরকে জানিয়েছি। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আমরা বাড়তি নিরাপত্তার আমরা দাবি করেছি, যাতে ভোটারদের মধ্যে স্বস্তি থাকে, যাতে ভোটাররা তো হলো নিরাপদ তারা যাতে বোধ করেন। এবারকার তো উত্তেজনাটা ডাবল, একদিকে আমি প্রার্থীর মার্কায় যেমন আমরা ভোট দিচ্ছি, একই সাথে এবার আমরা গণভোটের যে ভোট হ্যাঁ বা নাতে সেটা আমরা ভোট দিচ্ছি। ফলে বাংলাদেশ আমি আশা করি শেষ অনেকগুলো কিছু ঝুঁকি আছে, চ্যালেঞ্জ আছে, শেষ পর্যন্ত আমরা এবারের ভোট এবং গণভোটের মধ্য দিয়ে আমরা আশা করি বাংলাদেশ আমরা একটা নতুন দিগন্তে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো। এবং এটা আজকের এই নির্বাচন এবং গণভোট বাংলাদেশের পরবর্তী গণতান্ত্রিক যাত্রার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে এটা চিহ্নিত হবে। আমি 12 আসনের ভোটারদের প্রতি যেমন আহ্বান জানাবো, দ্রুত ভোট কেন্দ্রে এসে তারা তাদের যে পছন্দের প্রতীক আকবদাল মার্কায় ভোট দেওয়ার জন্য, পাশাপাশি দেশব্যাপী আমি ভোটারদের প্রতি আহ্বান জানাবো দ্রুত আপনারা ভোট কেন্দ্রে এসে আমাদের যে জোট সঙ্গে বিএনপিকে তারা যেমন সমর্থন করবেন, ভোট দেবেন, পাশাপাশি তাদের পছন্দের দল বা মার্কাকেও তারা যেন অবাধে তারা যেন ভোট দিতে পারেন, সেই উদাত্ত আহ্বান আমি দেশের সকল ভোটারদের প্রতি রাখতে চাই। আপনারা ঘরে বসে না থেকে মেহরবানি করে দ্রুত ভোট কেন্দ্রে আসুন এবং আপনারা ভোট দেবেন। ঢাকা 12 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল হক কথা বলছিলেন। আমরা আবার একটু ফিরতে চাই যেখানে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। It's important that all the people of Bangladesh use this occasion to come and express their views about the future and vote. Every voter, much as possible, should come out and cast. দর্শক, আপনারা নির্বাচনের বিদেশি পর্যবেক্ষকদের কথা শুনছিলেন। আমরা আরেকটি প্রতিক্রিয়া শুনতে চলে যাচ্ছি সরাসরি সেখানে। আস্তে আস্তে আশা করি দিন যত বাড়বে তত টার্ন আউট বাড়বে। নারীরা হয়তো শুরু করেছেন, আর গ্রামাঞ্চলেও আমরা যেটা খবর পাচ্ছি কোনো কোনো জায়গায় ইতোমধ্যে প্রচুর ভিড়, আর কোনো জায়গায় স্লোলি ইট ইজ পিকিং আপ, এইভাবে হয়ে থাকে। তবে জেনারেলি স্পিকিং আমরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি যে কেউ আসতে বাধাগ্রস্ত হচ্ছেন বা ভোট দিতে আসতে চাচ্ছেন না, এমনটা নাই। তো ইনশাল্লাহ দিন শেষে এখানে ভালো টার্ন আউট হবে। এটা বলা মুশকিল, আমরা আপনারাই বলবেন দিন শেষে কত হবে। অনেক ধন্যবাদ। জি দর্শক, আপনারা শুনছিলেন যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা আবার একটু আলোচনায় ফিরতে চাই। আপনার কাছে ছিলাম লেভেল প্লেইং ফিল্ড এবং প্রত্যাশার নির্বাচন, এবং আপনারা সাইফুল হকের কথা শুনছিলেন যে নির্বাচন কমিশন এবং ভোটের ক্ষেত্রে কিছু অভিযোগের কথাও তিনি কনসার্ন আছে। আমরা আলোচনায় ফিরতে চাই। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি ভিজিলেন্স ইজ দ্য প্রাইস, মানে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। সো আমরা যদি গণতন্ত্রের বেনিফিট এনজয় করতে চাই, দেন এই যে ক্যান্ডিডেটরা ওনারা আপত্তি করছেন, এবং ক্যান্ডিডেটদের এই পর্যবেক্ষণ ওনাদের চোখ কান খোলা রাখা উচিত। এবং আমি মনে করি মানে নিজের স্বার্থটা, মানে নিজের পাওনা নিজের বুঝে নেয়া, যে এগুলো আমাদের রাইট, আমার এজেন্ট কেন ঢুকতে পারলো না, কোনো এজেন্ট, মানে ইটস মানে ভেরি সেন্সিটিভ ব্যাপার। কারণ যে দেখুন 42,000 কেন্দ্র, 42,600 বা 700 কেন্দ্র, এর মধ্যে 100-200 শখানে কেন্দ্র যদি আপনি দখল করতে পারেন, তাহলে প্রায় 30টা থেকে 40টা আসনের গতকাল থেকে কিন্তু বেশ কিছু এরকম অভিযোগও আসছিল, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি, বেশ কিছু খবর এসেছে। হ্যাঁ, যে মানুষ কেন্দ্রে ঢোকার চেষ্টা করছেন। আমাদের যে গ্রামাঞ্চলে দেখলাম যে এখনও, যে আমি তো আশা করেছিলাম যে এখন 2026 সাল যে স্কুল কলেজের মানে অবকাঠামোগত অবস্থা আরও ভালো, কিন্তু যেই অবকাঠামোর যে অবস্থা, তাতে যে কোনো কেন্দ্র কিন্তু মানে আসলেই ঝুঁকিপূর্ণ, মানে প্রায় হাজার হাজার কেন্দ্র। আমি নিজেও এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণের একটা প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম। সেখানে দেখেছি যে 8-9 হাজার আমরা অতি ঝুঁকিপূর্ণ বলে আইডেন্টিফাই করেছি। এই জায়গাগুলো থেকে সত্যিকারের 3-4 হাজার মানুষের আসা যাওয়া, এবং সেটা
মানে মিনিমাম 40-50 জন থাকবে এজেন্ট, পোলিং অফিসার। সো এই প্রক্রিয়াটা এখন, আর তাছাড়া ঘটনাটা দেখুন আরেকটা আমাদের হ্যান্ডিক্যাপ, যে এটা ঘটার কথা ছিল প্রতি 5 বছরে, তারপর উপজেলা নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, পৌরসভা নির্বাচন, মানে অনেকগুলো নির্বাচন হতে হতে তখন আপনার কাছে এটা একটা মানে আপনার রাইট যে আপনি যে একটা নিয়মিত রুটিন অ্যাফেয়ার হয়ে যাওয়ার কথা। এবং তার আরেকটা বেনিফিট হতে পারতো যে আপনি যদি আমি পারফর্ম না করি তাহলে আপনি আমাকে পানিশ করতে পারতেন, যে পরের বার ভোট না দিয়ে, এবং আমরা দেখতে পারতাম যে অ্যান্টি ইনকামবেন্সি বা যে মানে মানুষ কোন দিকে সুইং হচ্ছে। কারণ সুইংয়ের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা তারা এক পার্টিকে মানে হারিয়ে দেয়, আরেক পার্টিকে জেতা, যেটা 91, 96, 2001 হয়েছে। তো আমরা তো আনফর্চুনেটলি মানে একটা জেনারেশন যাচ্ছে, 54 বছরে ভোটের পরিবেশই বা কখন ছিল, তাই না? মাঝখানে 3টে ইলেকশন হলো মোটামুটি। এটা এর আগে প্রায় আমাদের মিনিমাম তো এর আগের 23 বছর, পাকিস্তানের 23 বছর আমরা গণতন্ত্রের মানে জন্য ওই যে চাতক পাখির মতো যেটা বলে, যে একটা ভোটের জন্য তাদের মানে জনগণকে ওয়েট করতে হয়েছে। ভোট মানে যা মাঝে মাঝে একবার ভোট হলো, সেখানে দেখা গেলো যে মাত্র 40,000 মানুষ, ওই যে বেসিক ডেমোক্রেসি ইত্যাদি। যাক, আমি মনে করি যে আমাদের প্রক্রিয়া স্টার্ট হয়েছে, যেটা ভালো প্রক্রিয়া, এবং মিডিয়া আরও বেশি সোচ্চার হওয়া দরকার ছিল, এবং এখনও মানে সময় যায় নাই। কিন্তু একটা জিনিস মিস করতে চাই না, আপনারা অন্যান্য ফোরামে সময় পেলে বলবেন, যে ওই যে ক্যামেরা, সিসিটিভি, তারপর পর্যবেক্ষক এবং স্থানীয় মানুষের এটা করা যায় কি না, যে নির্বাচন কমিশনের মানে তত্ত্বাবধানে প্রতিটি নির্বাচনের একটা স্বাধীন একটা পর্যবেক্ষক মানে টিম, ধরুন স্থানীয় গণ্যমান্য লোকদেরকে নিয়ে, নিরপেক্ষ মানুষ নিয়ে, অথবা এক এলাকার মানুষকে অন্য এলাকায় নিয়ে, যে 10 জন 20 জনের একটা মানে সুপারভাইজার। সেটা কি নিরপেক্ষভাবে করা সম্ভব? নিরপেক্ষ সম্ভব হবে না, কারণ আপনি যদি র্যান্ডমলি মানুষ চুজ করেন, যেমন আমেরিকা ইভেন তো কোর্টে মানুষের জীবন মৃত্যু, দেখুন আমাদের এদেশেও ছিল জুরি প্রসেস, আমার নিজের নানা কিন্তু জুরি বোর্ডে বসতেন। তাহলে মানুষের জীবন মৃত্যু যদি আপনি সাধারণ র্যান্ডমলি কালেক্টেড 6 জন মানুষ শোনে, তারপর আপনাকে ভার্ডিক্ট দেয় হোয়েদার ইউ আর গিলটি অর নট গিলটি। তো এত উন্নত একটা দেশে, সেখানে তো বিচারকরা জানার কথা যে এই দোষটা বা এভিডেন্স, প্রসিকিউশন, ডিফেন্স লয়ার মিলে, তারপর সেখানে তারা কী করছে, তারা জুরি ট্রায়াল আপনাকে দেয় যদি আপনি চান। তো জুরি ট্রায়ালে জুরিরা ঠিক করে, এবং জুরিতে কারা আসে, একদম রেগুলার মানে নর্মাল পারসন, ধরুন আপনি হাউস ওয়াইফ, তারপর দোকান কর্মচারী, একজন সিঙ্গেল মাদার। তো আমরা যদি এরকম একদম সাধারণ মানুষকে আনতে পারি অ্যাটলিস্ট অন এ ট্রায়াল বেসিস, এটা আমার এখনই মনে হলো যে একটা ইনোভেটিভ আইডিয়া, অন এ ট্রায়াল বেসিস ধরুন কয়েকটা কেন্দ্রে আমরা দিয়ে দেখতে পারি। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কথা বলি, কালকে রাতেও বলেছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আমরা কোনোদিন কোনো কারচুপির কোনো ব্যাপার দেখি নাই। এই নির্বাচনের পর আমরা একসাথে মানে 2 দল, সাদা দল, নীল দল, এরকম একজনের মানে জন্য আনা খাবার আমরা অন্যদেরকে ডেকে এনে আমরা একসাথে খেয়েছি। এখানে রিটার্নিং অফিসার যিনি হন, তিনি আমাদের কেউ একজন, এবং কোনোদিন অ্যাক্টিভ ভোটের আমি তো প্রায় 30-35 বছর ধরে খোঁজখবর পাই, নিজেও শিক্ষক ছিলাম, নির্বাচন করেছি, কিন্তু কই। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পারে, ভর্তি পরীক্ষা যদি আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো এটা দেখাতে পারে। আমরা এর আগে পরীক্ষা নকল নিয়ে আমরা বলতাম যে দেখুন ঢাকা ইউনিভার্সিটি যখন এই যে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা চালু হলো, এর আগে তো বিভাগ পর্যায়ে ছিল, 78-79 পর্যন্ত ছিল, কিন্তু পরে যখন ইউনিট বেসিসে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার, এখন তো ইভেন ভিসি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছেলে মেয়েরও কোনো বায়াসের কথা শুনি না, তাই না? সেগুলো কিন্তু আমরা কয়েক জায়গায় করেছি। ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে আমরা পারছি। সেদিন সিটি ব্যাংক থেকে শুনলাম যে সিটি ব্যাংকের মালিক কিন্তু আমাদের নর্থ সাউথের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান, কিন্তু উনি বলছেন যে আমি তো নর্থ সাউথে চাইলেও নিতে পারি না, কারণ ওই যারা আমরা বেস্ট কয়েকজনকে নেই, এবং আইবিএ আমাদের সে পরীক্ষাটা কন্ডাক্ট করে। তো আমরা পারবো না বললে আমরা কোনো দিনই পারবো না, তাই না? আমি মনে করি চেষ্টা করা যায়, কারণ এই নির্বাচনের উপর দেখুন আপনার 8 লক্ষ কোটি টাকার বাজেট, আপনার জীবন, স্পেশালি গরিব মানুষের রাস্তাঘাট, পয় নিষ্কাশন, ড্রিঙ্কিং ওয়াটার, তারা সক্ষমতার কথা, তারা তো মুগ্ধ হসপিটালে যাবে না, তারা তো গ্রামের হসপিটালে যাবে, সেই হসপিটালটা পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছানো, এটা তো এই জন্য তো রাষ্ট্র এক্সিস্ট করে। অবশ্যই সক্ষমতার কথা বলছিলেন, আমি একটু মাসুদ কামালের কাছে একটু ফিরতে চাই যে আরো ভালো বুঝবেন। বিগত নির্বাচনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল। এবারের নির্বাচনে প্রায় 10 লক্ষের মতো, 9 লক্ষের বেশি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
42,000 ভোট কেন্দ্র আছে, এর মধ্যে পুলিশ প্রধান জানিয়েছে যে প্রায় 24,000 ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ, তাই তারা 3 স্তরের হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এবং আরও একটি কথা বলেছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশের প্রতি মানুষের হারানো আস্থা হচ্ছে তারা ফিরিয়ে আনতে চায়, সেটা সম্ভব কিনা। এগুলি একটা কথার কথা বুঝছেন, এগুলি জাস্ট বলতে হয় কাজে বলে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনটা কখন হয়? যখন নাকি ওখানে স্বাভাবিকতার বাইরে কিছু ঘটে, অথবা ধরেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়, বিরোধ তৈরি হয়, তখন সেই বিরোধ যখন নিয়মটাকে লঙ্ঘন করতে চায়, তখন আইন শৃঙ্খলা বাহিনী যে সেটাকে থামানোর চেষ্টা করে। এইটা জিনিসটা এখন যদি সমস্ত রাজনৈতিক দল খুবই ভালো আচরণ করে, তাহলে তো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দরকারই নেই। আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরেছে কি ফিরে নাই, এটা তো প্রমাণ হবে কোনো ক্রাইসিস ক্রিয়েট হওয়ার পরে, এর আগে তো আর না। তখন আমরা যদি বিষয় নিয়ে আলাপ করতেছি, কারণ আমরা যদি পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি করতে করতে এক পর্যায়ে হাতাহাতি শুরু করে দিই, তখন কিন্তু অ্যাঙ্কর হিসেবে আপনি কতটা সফলভাবে আমাদেরকে থামাতে পারলেন এটা প্রমাণ হবে। আর আমরা দুইজন যদি আপনি যা করতেছেন এই কাজটা আপনাকে সহযোগিতা করতে থাকি, তাহলে ক্রাইসিস ম্যানেজমেন্টে অ্যাঙ্কর হিসেবে আপনার ভূমিকা কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ আপনি তো ক্রাইসিসে পড়েনি নেই। তো ওইখানেও কিন্তু একই জিনিস, ক্রাইসিস ক্রিয়েট হলে পর বোঝা যাবে। তো সেখানে আমি এখন পর্যন্ত কিছু বুঝি নাই, কিনা এখন তো ক্রাইসিস ক্রিয়েট হয়েছে বলে শুনি নাই কিছু এখন পর্যন্ত। মাসুদ কামাল, আমরা একটু সময় আপনার কাছ থেকে নিতে চাই, আমরা ভোটারদের একটু প্রতিক্রিয়া জানতে চাই, আমাদের সহকর্মীরা সেই প্রতিক্রিয়া নিচ্ছেন, আমরা একটু দেখতে চাই যে সাধারণ ভোটার আসলে এই নির্বাচন নিয়ে তাদের প্রতিক্রিয়া। 2001 সালে দিয়েছিলাম আর এবার দিচ্ছি। এই ব্যাপারটা আসলে এই মুহূর্তটা এই জাতির জন্য অত্যন্ত আবেগের, এবং আমিও সেই আবেগের অংশীদার। সুষ্ঠুভাবে করে খুবই নিরাপত্তা, এবং খুবই এখানে এখন কোনো সংশয় নাই, ভয় নাই। আমরা খুব আনন্দের সাথে ভোট দিচ্ছি, হ্যাঁ, এবং সবাই আনন্দের সাথে। আল্লাহ এভাবে যাতে ভোটটা শেষ করে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা শুনছিলেন সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া, এবং তারা বলছেন যে আনন্দের সাথে তারা ভোট প্রদান করতে পেরেছে। মাসুদ কামাল, আমরা আবার একটু আলোচনায় এই যে দেখেন, এখানে আপনি দুজন ভোটারের প্রতিক্রিয়া শুনলেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার কোনো প্রমাণ পাইছেন নাকি প্রমাণ দরকার হয়েছে? না, এখন তো প্রমাণ দরকারও হয় নাই, তাই না? তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে এবং তারা খুবই ভালো। আমার বিবেচনা কি জানেন, আমার যেটা মনে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার প্রত্যাশা আর কি, এটা পূরণ হবে কিনা জানি না, ভোট শান্তিপূর্ণভাবে হবে। এই কারণে হবে, এই ভোটটা তো সবাই চায়। যদি এমন হতো ভোটটা কেউ কেউ চায় না, তাহলে একটা ঝামেলা হতে পারত। এই ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, এটা বিএনপিও চায়, জামাতও চায়। মুখে যে যাই বলুক, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখলাম এই সকালে পর্যন্ত, কাল রাত থেকে দেখা শুরু করছি, কিন্তু দেখে আমার মাথা কিন্তু পুরো আউলাই গেছে, যেটা কি দেখতেছি, এটা দেখার জন্য ইলেকশন। তো হয়তো সেগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে হচ্ছে, দু একটা ঘটনা হয়তো আমরা জানতে পারছি, বাকিগুলো কি আমি বলতে পারবো না। কিন্তু আমি তো পার্সোনালি মনে করি যে এই ধরনের ইলেকশন শুরুটা আগে এই ধরনের হওয়ার কোনো কারণ নাই। যারা ভোট দিতে যাবে তারা শান্তিপূর্ণভাবেই যাবে। আমার মনে হয় না, আমি নিজে এখনো ভোট দিইনি, আপনাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি যাবো, যে আমি হয়তো আমার ভোটটা দেবো, কিন্তু আমারও ধারণা আমি শান্তিপূর্ণ পরিবেশে পাবো। এবং এখানেও যা দেখলাম, আপনাদের যদি অশান্তিপূর্ণ কিছু একটা হতো, আপনারা এখানে আমাদের সঙ্গে আলাপ করতেছেন, একই সঙ্গে তো সারা দেশে আপনাদের প্রতিনিধিরা আছে, কোথাও ঘটলে তো আপনারা এর মধ্যে জেনে যেতেন, তাই না? আপনাদেরকে সঙ্গে সঙ্গে খবর চলে আসতো, কিন্তু আপনারা দেখাতেন আমাদেরকে। কিন্তু আপনারাও মনে হয় দেখাতে না পারে হতাশ কিনা জানি না, হয়তো দেখাতে পারছেন না। তার মানে এটাও তো একটা পজিটিভ দিক রে ভাই, হ্যাঁ, সো ফার পজিটিভ দিক না। তো আমি আশাবাদী যে ইলেকশন ঠিকঠাক মতো হবে। তারপর হয়তো আশাভঙ্গের বেদনা অনেকে সহ্য করতে না পেরে হয়তো একটু উত্তেজিত হতে পারে, সেটা পরে, সেটা ধরেন আপনার রাতের বেলা অথবা আগামীকালকে এরকম কিছু একটা হতে পারে, ফলাফলের পরে সেই দৃশ্যটা দেখা যাবে। আমরা ওয়ারিসুল করিম, আপনার কাছে একটু জানতে চাই যে এবারে নির্বাচনে বলা হচ্ছে যে তরুণ ভোটারদের ভূমিকা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা ভেরি 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 সিগনিফিক্যান্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কারণ ওই যে বললাম যে অনেকদিন দীর্ঘদিন ভোট দিতে না পারা এবং এই উৎসাহ, আর এবার আন্দোলনের সময় তো মানে ভোটিং এবং তাদের রাইটস, মানে যদিও কোটা নিয়ে শুরু হয়েছে, কিন্তু তারা মূলত রাষ্ট্র পরিচালনায় দে ওয়ান্টেড টু রিক্লেইম দেয়ার কান্ট্রি, তাই না? আর দীর্ঘদিন না করতে পারার আরও মানে অফকোর্স আপনি যদি আপনার একটা ইভেন একটা প্রপার্টি আপনার থেকে আপনাদের বাড়ি আমি দখল করে রাখি, তারপর যদি 50 বছর পরও একটা মামলা জেতার মতো ওই আনন্দ। সো এবার নির্বাচনে ফার্স্ট টাইম ভোটার প্রায় 4.5 মানে 4 কোটি 4.5 কোটি, এবং তারা কোন দিকে ভোট দেবে আমরা কেউ জানি না, তাই না? আমরা যদিও যে আগের পরিসংখ্যান আবার 25 বছর আগের পরিসংখ্যান নিয়ে আমরা বলি যে এই পার্টি বড় এই পার্টি ছোট, কিন্তু তাদের সমর্থন, এবং আমার কাছে একসময় মনে হয়েছে যে এই স্কুল কলেজের 4 কোটি স্টুডেন্টস এদেরকে যদি মোবিলাইজ করতে পারতো, এটা গত বছর মানে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে আমার মনে হয়েছে যে এনসিপি এককভাবে কিন্তু এই দেশে সরকার গঠন করার মতো অবস্থা ছিল। কারণ তারা যদি এই ধরুন আপনি সেন্টারে গেলে যদি হাজার হাজার, প্রত্যেক স্কুলের কিন্তু স্টুডেন্টস আছে, এই স্টুডেন্টরা যদি বাংলাদেশের পতাকা, ব্যাজ ইত্যাদি মানে ব্যান্ড বেঁধে মানে অসাধারণ একটা পরিবেশ তৈরি হতো। কিন্তু ফর সাম রিজন আমরা মানে দুঃখজনক যে এনসিপি সেভাবে অর্গানাইজড থাকতে পারে নাই, এখন একটা জোটে জয়েন করেছে। আমার মনে হয় তরুণ ভোটারদের তাদের চাওয়া, তারা কিন্তু অলওয়েজ পরিবর্তন চায়, এবং এই জন্যই অ্যান্টি ইনকামবেন্সি, আপনি সাংবাদিকতায় নিশ্চয়ই পড়েছেন যে রাষ্ট্রবিজ্ঞানে, যে অ্যান্টি ইনকামবেন্সি একটা অলওয়েজ, কারণ মানুষের এক্সপেকটেশন তো পৃথিবীর ওই যে লিমিটেড রিসোর্স দিয়ে আপনি কখনোই আমাদের চাওয়া পূরণ করতে পারবেন না, তাই না? ওয়ান্টস আর আনলিমিটেড। তো আনলিমিটেড ওয়ান্টস যেহেতু পূরণ করা যায় না, সেজন্য উন্নত বিশ্বেও কিন্তু সরকার পরিবর্তন হয়, খুব কমই একই সরকার বারবার আসে, তাই না? বাট আসলেও যদি গণতান্ত্রিকভাবে আসে তারা, এখন আমার ধারণা যে এই নতুনরা পরিবর্তনের পক্ষে ভোট দেবে, এবং সেটাই কিন্তু মানে যে জোটের এনসিপি জোটের তাদের আত্মবিশ্বাসের মূল ভিত্তিটাই ওটা। তারা ভাবছে যে আমরা সেই জায়গাতে আমরা অবশ্যই স্যার আবার ফিরবো। আমরা একটু যেতে চাই চট্টগ্রামে, যেখানে আমাদের সহকর্মী শামসুল হক হায়দরি অপেক্ষা করছেন। হায়দরি, আপনার কাছে ভোটের চিত্র জানতে যাচ্ছি, বিশেষ করে নারী এবং তরুণ ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? দেখেন কি গরিব। হ্যাঁ রাইসুল, আমি আছি চট্টগ্রাম 9 আসনে। জেনে রাখি যে চট্টগ্রামে 16টি সংসদীয় আসন রয়েছে চট্টগ্রাম জেলায়, এবং এর মধ্যে চট্টগ্রাম 9 আসন যেটি, আমি এখন সেখানেই আছি। তো আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আমরা গিয়েছি এবং সেখানে দেখেছি ঠিক ঘড়ির কাঁটায় সকাল 7:30 থেকে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা সকাল থেকে এসে মোটামুটি ভোট কেন্দ্রে হাজির হয়েছেন, এবং তারা লাইন ধরে এখানে ভোট প্রয়োগ করছেন। আমরা চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে খবর নিয়েছি, কোথাও কোনো বিশৃঙ্খল কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা খবর এখনও পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিত দৃঢ়ভাবে আছে, এবং সেনাবাহিনী টহল দিচ্ছে, কেন্দ্রে কেন্দ্রে পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছেন। শান্তিপূর্ণভাবেই চলছে। তবে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে দিনের প্রথমার্ধে আমরা পুরুষের চাইতে নারী ভোটারের উপস্থিতি কম। প্রত্যেকেই স্ব কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে তারা এখানে লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন। চট্টগ্রামে যে 16টি সংসদীয় আসন রয়েছে সেখানে 66 লাখের বেশি ভোটার রয়েছেন, এবং এই 66 লাখ ভোটার বেশিরভাগই তারা ভোট প্রদানে আগ্রহী হয়ে এগিয়ে এসছেন, এবং আমাদেরকে অনেকে অনুভূতি প্রকাশ করেছেন যে দীর্ঘদিন পর তারা ভোট দিতে পেরেছেন, এই জন্য তাদের মধ্যে একটা আলাদাভাবে একটা আনন্দ তাদের মধ্যে বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমি আরেকটি কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক, সেখানে তিনি ভোট প্রয়োগ করেছেন, এবং ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি নিজের সন্তুষ্টির কথা জানালেন, বললেন যে একটা উৎসবমুখর পরিবেশ তিনি চতুর্দিকে লক্ষ্য করছেন। তারা খোঁজখবর নিচ্ছেন দেশের বিভিন্ন এলাকার, এবং তারা মনে করছেন যে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই ভোট অনুষ্ঠানটি। শামসুল হক হায়দরি, আপনি আমাদের সাথে থাকবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ইতোমধ্যে আমরা যত জেনেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হয়েছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি, এবং একই সাথে বিএনপির
নেতাকর্মীদেরকেও আমরা দেখতে পাচ্ছি এবং তার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদেরকেও দেখতে পাচ্ছি এবং গণমাধ্যমের সহকর্মীরা তারা চেষ্টা করছেন এই ঐতিহাসিক ক্ষণটিকে দর্শকদের কাছে হচ্ছে তুলে ধরার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোট দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 7:30 থেকে ভোট শুরু হয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধান তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তার পরবর্তী সময় তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে ভোট দিয়েছেন। আমরা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের প্রতিক্রিয়া শুনেছি। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং প্রতিক্রিয়ায় তারা সুষ্ঠু একটি পরিবেশের কথা জানিয়েছেন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচন, যেই নির্বাচনের জন্য 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময় থেকে দীর্ঘদিনের একটি অপেক্ষা। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে, যেই গণতান্ত্রিক ধারা বাংলাদেশকে সমৃদ্ধশালী একটি দেশ হিসেবে গড়ে তুলবে। একই সাথে অতীতে আমরা যেই দুর্নীতি দেখেছি এবং দুর্নীতি পরায়ণ যে রাষ্ট্র ব্যবস্থা দেখেছি, সেই কাঠামো ভেঙে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবে। এবং একই সাথে আপনারা জানেন যে সংবিধানের কিছু মৌলিক ধারা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এবং সেই প্রস্তাবের গণভোটে অর্থাৎ হা এবং না ভোট হচ্ছে এবারে জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট কেন্দ্রে তার নির্বাচনী ব্যালট সংগ্রহের প্রক্রিয়ার মধ্যে আছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে সহযোগিতা করছেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত গণতন্ত্রের সত্যিকারের ধারাতে ফিরতে চায়। বিগত 3টি জাতীয় নির্বাচনে মানুষ যে প্রহসনের নির্বাচন দেখেছে, মানুষ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে স্বপ্ন দেখে, মানুষ তার ভোটের অধিকার নিয়ে স্বপ্ন দেখে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব যদি বলি নির্বাচনের মধ্য দিয়ে, সেই উৎসব মানুষকে এক কাতারে সামিল করে এবং তার পছন্দের প্রার্থীকে বাছাই করার এক ধরনের সুযোগ তৈরি হয়। বাংলাদেশে সাধারণত বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের নির্বাচন ধারা সাধারণত 5 বছর পর পর জাতীয় নির্বাচন হওয়ার কথা। সেই প্রেক্ষাপটে স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি যে হয়তো বিভিন্ন সময় ব্যত্যয় ঘটলেও এবারের নির্বাচনটি জাতির জন্য একটি আশা এবং একটি আকাঙ্ক্ষার প্রতিফলনের নির্বাচন। ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন একটি শাসন ব্যবস্থা, বাংলাদেশের একটি নতুন গণতান্ত্রিক ধারায় ফেরার যে চেষ্টা, সেই চেষ্টার কাঙ্ক্ষিত ক্ষণ এই ভোট। বাংলাদেশের মানুষ আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000-এর উপরে এবং সেই মানুষরা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা পর্দায় দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগের জন্য ব্যালট পেপার সংগ্রহ করছেন নির্বাচনের কর্মকর্তাদের কাছ থেকে। কিছুক্ষণের মধ্যেই তিনি ভোট দিবেন এবং তিনি তার নির্বাচনী ইশতেহারে বিভিন্ন বিষয় বাংলাদেশ নিয়ে তার বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন পরিকল্পনার কথা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু বাংলাদেশ নিয়ে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে। কেউ বলেছে তরুণদেরকে সমাজের ককপিটে বসিয়ে বাংলাদেশকে নতুন করে গড়বেন। কেউ বলেছেন 1 কোটি তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি বিভিন্ন কার্ডের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থান এবং প্রণোদনার কথা যে বলা হয়েছে। আমরা গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভোট প্রদানের ক্ষেত্রে যেই ধরনের নিয়ম মেনে এবং যেই ধরনের দাপ্তরিক কাজগুলো শেষ করে ভোট প্রদান করবেন, সেই ব্যালট পেপার আমরা দেখতে পাচ্ছি যে 2টি ব্যালট পেপার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংগ্রহ করেছেন। একটি জাতীয় নির্বাচনের ব্যালট পেপার এবং আরেকটি গণভোটের ব্যালট পেপার। আপনারা জানেন যে এবারে জাতীয় নির্বাচনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সংবিধানের কিছু মৌলিক ধারার পরিবর্তন
এর বিষয়ে প্রস্তাব করা হয়েছে, যেখানে হা এবং না ভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত জানাবেন। সে অনুযায়ী পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে তারও একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এই গণভোটের মাধ্যমে যে জাতির কাছে উঠে আসবে। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রবেশ করেছেন। ইতোমধ্যে নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে তিনি তার ব্যালট পেপার সংগ্রহ করেছেন এবং দুটি ব্যালট তিনি সংগ্রহ করেছেন আমরা যতদূর দেখতে পেয়েছি। একটি গণভোটের ব্যালট এবং আরেকটি জাতীয় নির্বাচনের ব্যালট। এবং বাংলাদেশ এই নির্বাচনের মধ্য দিয়ে আজ বিকাল 4:30 পর্যন্ত নির্বাচন চলবে এবং তারপরে ভোট গণনা এবং এরপরে চূড়ান্ত ফলাফল, এবং যেই ফলাফলের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফেরার ব্যাপারে মানুষ প্রত্যাশা করছে। আমরা ভোট কেন্দ্রে নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, সেখানে আমরা গণমাধ্যম কর্মীদেরকে দেখতে পাচ্ছি এই চমৎকার খণ্ডটির সংবাদ সংগ্রহ করতে। বাংলাদেশের মানুষকে নির্বাচন আসলে কতটা সুষ্ঠু কতটা নিরাপত্তা ব্যবস্থা আমরা আমাদেরকে আশা জাগাতে পারে সেই বিষয়গুলো গণমাধ্যমের ক্যামেরায় কিংবা গণমাধ্যমের মাধ্যমে আমরা যে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এনটিভির সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং তার যেই ব্যালট সেটি সংগ্রহ করার জন্য নির্বাচনী কর্মকর্তাদের সাথে কথা বলছেন এবং নির্বাচনী কর্মকর্তারা তাদের যেই দাপ্তরিক কাজ আছে সেগুলো সম্পন্ন করছেন এবং সব কিছু যাচাই বাছাই করে হয়তো কিছুক্ষণের মধ্যে এনটিভির সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলীর হাতে নির্বাচনের ব্যালট, জাতীয় নির্বাচনের ব্যালট এবং গণভোটের ব্যালট তুলে দিবেন এবং তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন, বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন। যেই নির্বাচনে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষের একটি চাওয়া ছিল এই ঐতিহাসিক নির্বাচনটি আসলে কবে অনুষ্ঠিত হবে, এবং প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা দেখেছি যে সেটি নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, সেটি নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে, অনেক ধরনের উদ্বিগ্ন ছিল মানুষ আদৌ নির্বাচন হবে কিনা। কিন্তু প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে যেই আশাবাদ ব্যক্ত করা হয়েছিল যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, তার প্রতিফলন আমরা আজকে দেখতে পাচ্ছি। এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমাদেরকে জানিয়েছিলেন যে খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটারদেরকে নির্বিঘ্নে এই উৎসবে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং জয় পরাজয় যাই হোক না কেন যেন সেটি প্রার্থীরা এবং দলগুলো মেনে নেয় তার আহ্বান জানিয়েছেন। দর্শক, এই জন্য আমি ডিআইজিদের সাথে কথা বলেছি, অনেক ডিসির সাথে কথা বলেছি, শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন দিয়েছি। আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার সাহেব আছেন এখানে আমার পাশে, সাক্ষী দিবেন উনি, নাহলে কিন্তু হাসরের দিন দায়ী থাকতে হবে। আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না, আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। আপনি সাক্ষী দেন, সাক্ষী দেন ওনাকেও আমি বলেছি যে এবং আপনি শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না, আপনার অধীনে যারা আছে, আপনার নিয়ন্ত্রণে যারা আছে তারাও যাতে নিরপেক্ষ থাকে সেই জন্য সার্বিক প্রচেষ্টা আপনাকে করতে হবে। এবং আশা করি ইনশাল্লাহ, দেখেন 17 লক্ষ লোককে 100টায় গাথা আমি আগেই বলেছি অত্যন্ত জটিল একটা কাজ। তারপরেও আমি বলবো
আমরা যেটুকু করতে পেরেছি ইনশাল্লাহ এটা অত্যন্ত করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। উনি আমাদেরকে আমরা অসুস্থ হয়েও যেতে পারতাম, যে পরিমাণ কাজ আমাদেরকে করতে হয়েছে, তা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন এবং আমরা সবসময় আল্লাহ তাআলার সাহায্য চেয়েছি আমরা যে হেফাজত করুন। আমি কিন্তু দেখেন প্রথমেই আপনাদেরকে বলেছিলাম দায়িত্ব নেওয়ার পরে, এই বয়সে এসে আমি 74 বছর বয়স আমার, এই বয়সে এসে আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। আল্লাহ তাআলা অনেক দিয়েছেন আমাকে। তো আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তি লগ্নে একটা অবদান আমি জাতির জন্য রাখতে চেয়েছিলাম। তো আল্লাহ তাআলা আমাকে সে দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। এখন বাকিটা ইনশাল্লাহ সুন্দরভাবে একদম সফলভাবে সমাপ্ত হবে এই আস্থা আমার আছে। আজকে আর কথা বলি না, আমাকে আরো কয়েকটা গতকালকে রাতে একটা বিষয় দেখছি যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে এক ধরনের গুজব বা সৃষ্টি হচ্ছে, এটার প্রভাব আজকে নির্বাচনে পড়বে কিনা? ভাই শুনেন, আমি একদম আপনাদের মনে আছে আমি প্রথমেই বলেছিলাম এই যে সোশ্যাল মিডিয়া এবং এআই জেনারেটেড কন্টেন্ট আমাদের জন্য এক নম্বর একটা থ্রেট হবে। এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি। এটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, তারপরেও এটা মোকাবেলা করে শেষ করা যাচ্ছে না। সেদিন ক্যানাডিয়ান হাই কমিশনার আসছিলেন, বলে যে ভাই আমাদের নির্বাচনও আমরা এটা ট্যাকেল করতে পারি নাই। এর মোর দেন 50% এগুলো উৎস হচ্ছে বর্ডারের বাইরে, আমাদের দেশের বর্ডারের বাইরে, যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা পারছি না, কিন্তু আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্যকে মোকাবেলার যে স্ট্র্যাটেজি সেটা নিয়েছি। আপনারাই দয়া করে। দর্শক, এডিবির চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী ভোট প্রদানের পরে তার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। এরকম ভোট হলে আমাদের দেশের জন্য, আমাদের যদি সকল দলের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক থাকে, দেশের উন্নয়নে কাজ করবে। আজকে ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে। আশা করছি আগামী দিনগুলোতে এই বাংলাদেশ এই ধরনের সুন্দর একটি দেশ হবে, সবাই যার যার মতামত দিতে পারবে, সবাই মিলে এই দেশকে আমরা গড়ব। আমাদের এই দেশ, আমরা আশা করি কোনো অবস্থাতেই আমরা যেন হিংসাত্মক কাজে না যাই। দেশটা সবার, সবাই মিলে সবার আগে বাংলাদেশ, আমরা সবাই চেষ্টা করবো এই বাংলাদেশকে সবাই মিলে উন্নয়নের দিকে নিয়ে যেতে। সবাইকে ধন্যবাদ, যারা আপনারা কষ্ট করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আবারও প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে ফিরে যাচ্ছি। প্রভাব আমার মনে হয় মানুষ এতদিনে বুঝে গেছে যে এখানে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নাই, আমাদের কোনো পাতানো নির্বাচনের উদ্দেশ্য নাই। মানুষ বুঝে গেছে এটা তো মানুষের টার্ন আউট দেখলে বোঝা যায়, ভোটের কেন্দ্রে কেন্দ্রে মানুষের সমাগম দেখলে বোঝা যায়। মহিলারা যেভাবে এগিয়ে আসছেন আমি অত্যন্ত আনন্দিত। আমি গ্রামে বিভিন্ন সেন্টার দেখেছি টেলিভিশনে, মহিলারা অত্যন্ত লাইনে সকাল থেকে ভোরবেলা থেকে পঞ্চগড়ে ভোরবেলার কুয়াশার মধ্যে মহিলারা লাইন দিয়েছে পঞ্চগড়ে। আমাদের ইয়াঙ্গার জেনারেশন, আমাদের যে মহিলা ভোটার্স, এটা আমাদের শক্তিতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ আজকের এই ভোটে। আস্থা ছিল না, এই নির্বাচনের মাধ্যমে কি আস্থা ফিরে আসবে? নির্বাচন কমিশনের উপরে আস্থা ইতিমধ্যে ফিরে এসছে, নাহলে এত লোক আসতো না। ইতিমধ্যে আস্থা ফিরে আসছে। বড় দলগুলো তো আস্থা রেখেছে, মুখে যায় বলুক না কেন। আস্থা না রাখলে তো আপনারা অতীতের নির্বাচন দেখেছেন। আজকে যে আপনারা যে এতগুলো ক্যামেরা নিয়ে হাজির হয়েছেন, আমাদের উপর আস্থা আছে বলেই তো হাজির হয়েছেন, নাহলে আগে তো আপনারা অনেক কুকুর দেখিয়েছেন আপনারা টেলিভিশনে। আজকে কুকুর তো ধারে কাছে তো কুকুর দেখতেছি না আমি এখানে, কিন্তু আপনারা দেখছেন মাঠ খালি একটা কুকুরের ছবি দিয়ে আপনারা টেলিভিশনে পত্রপত্রিকায় দেখিয়েছেন। আজকে কুকুর তো খুঁজেও পাবেন না আপনারা, সব মানুষ আর মানুষ ভোটের কেন্দ্রে, মানুষ আর মানুষ। আজকে আর কথা বলি না, আমাকে আরো দর্শক, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তার নির্বাচনের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং বলছিলেন যে ভোটারদের উপস্থিতির কথা, সুশৃঙ্খল পরিবেশে ভোট হচ্ছে। বিশেষ করে বিগত নির্বাচনের একটি চিত্রের কথা তিনি তুলে ধরেছিলেন এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি বলেছেন যে তৃণমূলে নারীদের উপস্থিতি ভোট কেন্দ্রগুলোতে চোখে পড়ার মতো এবং পাশাপাশি তরুণদের যে উপস্থিতি আছে সেটা হচ্ছে যে এই নির্বাচনের শক্তিতে পরিণত করবে। আমরা একটু মাসুদ কামালের কাছে একটু ফিরতে চাই। প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য দিচ্ছিলেন, তিনি এর আগেও বলেছিলেন যে জয় পরাজয় যাই হোক সেটা মেনে নেওয়ার এক ধরনের সংস্কৃতি গড়ে তোলার জন্য। এই নির্বাচনে কি আসলে জয় পরাজয় যাই হোক প্রার্থীরা বা দলগুলো একটা সুন্দর সংস্কৃতিতে, মেনে নেওয়ার সংস্কৃতি ফিরতে পারবে কিনা? আমি তো আশা করি যে পারা উচিত,
পারা উচিত। কারণ পারবে কিনা এটা তাদের ব্যক্তিগত চিন্তা ভাবনার উপর নির্ভর করবে। আমি একজন ভোটার হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি পারা উচিত। কারণ গণতন্ত্রের নিয়মটাই তো এটা, যে আপনার এই 50টা দল শুনলাম নির্বাচনে অংশ নিয়েছে, এখানে তো 49টা দলে হারবে, একটি দল জিতবে। এখন পরাজয়তের সংখ্যা তো সংখ্যাগরিষ্ঠ, তাই না? হার্ট অ্যাটাক করবে, হ্যাঁ, বেচারাদের হার্ট অ্যাটাক করবে যাদের। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। এখন এটা মেনে নেওয়ার, যেমন আমরা এই বছরই কিন্তু আমরা বিশ্বকাপ ফুটবল দেখব, তাই না? অনেকগুলি দল, প্রায় 32 দল খেলবে। তার মানে 31 দলই কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না, একটা পারবে। কারণ বাকিরা যদি ঠিকঠাক মতো খেলে, মেনে নেয়, তাহলে ওটাকে আমরা বলবো যে স্পোর্টিং অ্যাটিটিউড বলি আমরা ওটাকে, তাই না? স্পোর্টিং স্পিড বলি। তো এখানেও সেই ধরনের মনোভাব নিয়ে কিন্তু মাঠে নামতে হবে। আপনি যদি হেরে যান, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে উপলব্ধি করতে হবে যে আমি কি এমন কম করলাম যে কারণে জনগণ আমাকে বিজয়ী করলো না। সেই শিক্ষাটা নিয়ে আপনি আগামীতে অগ্রসর হবেন, এটাই স্বাভাবিক। আমি বরং একটা আমাদের চিফ ইলেকশন কমিশনারের যে বক্তব্য দিলেন উনি এখানে, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমরা জাস্ট মানে এক বাক্যে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। উনি যেটা বলেন না, মানে উনি আসলে মানে অনভিজ্ঞ লোকদের যা হয় আর কি। উনি বয়স হয়েছেন, কিন্তু ইলেকশন কমিশনার হিসেবে ওনার কোনো অভিজ্ঞতা নাই আসলে, যে কারণে উনি খুব ছোট ছোট বিষয়গুলিকে মানে ওনার খুব মনে হলো আনন্দিতই মনে হলো। তাই আমি ওনাকে বলবো, আনন্দিত হন আপনি, আপনি তো ইলেকশন কমিশনার, আপনি তো বিচারক, আর একটু পরে হন। যখন বিচার যখন বসে না, তখন উকিলের একটা কথা শুনে যদি আপনি উচ্ছ্বসিত হয়ে যান, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যায়। দুই পক্ষ শুনেন, দেখেন, সারাটা দিন বাকি আছে এখনই এত আবেগে আপ্লুত হয়ে গেলে সমস্যা। কুকুর দেখেন নাই, অতএব নির্বাচন ভালো হয়ে গেছে, এটা ঠিক না। বরঞ্চ আমি তো নিজের সাংবাদিকতার সঙ্গে জড়িত, আপনিও জড়িত। আগের যে পচা পচা নির্বাচন যেগুলো হয়েছিল, সেগুলোতে অনেক ক্যামেরা গেছে, এবং তখন ওই ক্যামেরাগুলি গেছে হলো গিয়া ওনাকে মানে হাস্যকর বানানোর জন্য। তো এখন এগুলোও বুঝতে হবে, এত ক্যামেরা দেখলে উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই। দিন শেষে কি দাঁড়ায় সেটি আসলে দেখার ওয়ারসুল করি। থ্যাংক ইউ, ভালো লাগছিল আমরা যা দেখলাম। একটা জিনিস আমি জাস্ট ফর দ্য রেকর্ড বলে রাখছি, যে প্রধান নির্বাচন কমিশনার উনি যে নিরপেক্ষতার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন, এবং সেটা আবার উনি অন ক্যামেরা বলছেন, এবং আবার যাকে দিয়েছেন তার সাক্ষী ক্যামেরায় বলাচ্ছেন। আমার কথা হচ্ছে, এখানে তো ব্যক্তিগত মানে সাক্ষ্য বা রেকর্ডে থাকার কথা না, এটা শুড বি ইন দ্য সিস্টেম। আপনি হাজার হাজার মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এবং আপনি আমাদের সামনে সাক্ষী দিক আর না দিক, নিয়ম ছিল যে না, আমরা ফুল প্রুফ একটা ব্যবস্থা নিয়েছি, এবং সেটার প্রমাণ। এবং আমরা ওনারা ইনস্ট্রাকশন দিচ্ছেন ঠিক মতো, ওনারা যেভাবে চাচ্ছেন সেভাবে ওনাদের ইচ্ছায় এখন পর্যন্ত আমি কোনো মানে সন্দেহ দেখি না। যদিও ব্যর্থ হয়েছে, যে বললাম যে লেভেল প্লেইং ফিল্ড, এবং না বললেই না। আপনি যে মাসুদ ভাই বলছেন যে গোলাম পরোয়ারকে দেখিয়েছে, মির্জা ফখরুলকে দেখিয়েছে, এবং আপনি দেখুন মিডিয়া যে কতটুকু মানে কত সময় ধরে, ইভেন আপনারাও মানে জনাব তারেক রহমানকে ওনার আশা থেকে শুরু করে ওনার এখনও মন্তব্য পাওয়া যায়নি, ওনার মন্তব্য সব আবার আমরা শুনবো। অফকোর্স আমারও আগ্রহ আছে, কারণ তারেক রহমান এখন ওনার ফ্রন্ট রানার, হয়তো অন্য দলকে কিন্তু এই সমান গণমাধ্যমের আসলে সময়ের একটা বিষয়, অন্য দলকে যখন জামাতের আমির আসছে, যে এই বিষয়টি আমরা আমাদের পরবর্তী বুলেটিনে সেটি আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব। ডক্টর এ কে এম ওয়ারেসুল করিম এবং মাসুদ কামাল, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আজকের এই নির্বাচনের ভোটের সকালে আপনারা উপস্থিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, ভোট হলো গণতন্ত্রের মঞ্চে জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত। ভোট কেন্দ্র থেকে সংসদ, কার হাতে যাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফেরার নেতৃত্ব। ভোটের সকাল এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।